আমি তোমার বয়সে বড় জেনেও বিয়ে করলে কেন? বয়সে বড় হয়েছে তো কি হয়েছে? ভালোবাসাটাই আসল। তোমাকে আমি ভালোবাসি, ভালোবেসেই সারা জীবন আগলে রাখবো। এত সহজ নয় আয়ান। যখন দেখবে তোমার থেকে আমি আগে বুড়ো হয়ে যাচ্ছি, বয়সের ছাপ তোমার আগে আমার মুখে দেখা দিয়েছে, শরীরের মেদ তোমার আগে আমার গায়ে জমেছে, তখন আর এই ভালোবাসা থাকবে না। আয়ান নদীর হাত ধরে বলল, ভরসা রাখো, কখনোই এমন কিছু আমাদের মধ্যে হবে না। 4 বছর বয়সের তফাৎটা কিন্তু খুব একটা কম নয় আয়ান। আমাদের নবীজি এবং ওনার প্রথম স্ত্রী খাদিজার মধ্যে আরও বেশি তফাৎ ছিল, কিন্তু তবুও তারা সুখে ছিলেন। ঘরে ফুলের মৃদু বাতাস, লাল হলুদ গোলাপি গোলাপ আর রজনীগন্ধায় সাজানো বাসর ঘর। বিছানার একপাশে কিছুটা দূরে গুছিয়ে বসে আছে নদী। তার পরনে হালকা বেনারসি, অন্যদিকে তার স্বামী আয়ান নীল পাঞ্জাবিতে শান্ত। নদী অপেক্ষা করছিল আয়ানের জন্য। তার মনে অনেক প্রশ্ন জমা হয়েছিল। আয়ান কেন তাকে বিয়ে করলো, তার উত্তর সে কোনোভাবেই মেলাতে পারেনি। তাই আয়ান ঘরে ঢুকতেই নদী প্রশ্নগুলো করে বসে। আয়ান মৃদু হেসে নদীর অস্বস্তি কাটাতে বলে, বাইরে প্রচুর শব্দ ছিল, তাই না? আজ তো সবাই মনে হয় উৎসবের মেজাজে ছিল। এত আনন্দ, এত কোলাহল, আর এখন এই হঠাৎ নীরবতাটা। কেমন যেন মনে হচ্ছে আমরা দুজন কোনো এক নতুন জগতে চলে এসেছি। নতুন জগৎ তো বটেই, আর এই নীরবতাটা আসলে আমাদের নিজেদেরই তৈরি করা। একটা লম্বা দিনের পর কিছুটা স্বস্তি, আবার কিছুটা হয়তো দ্বিধা। দ্বিধা? কি নিয়ে? যদি কিছু মনে না করো, আমরা কি একদম খোলাখুলি কথা বলতে পারি? বিয়ের পর তো স্বামী তার স্ত্রীর এবং স্ত্রী তার স্বামীর একমাত্র বন্ধু হয়। আর তুমি আর আমি তো আগে থেকে সামান্য হলেও পরিচিত ছিলাম। আমাদের মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকা উচিত নয়। আমি সেটাই চাইছিলাম আয়ান। দ্বিধাটা এই সম্পর্ক নিয়ে নয়, দ্বিধাটা হয়তো আমার নিজের ভেতরের কিছু জিনিস নিয়ে। তুমি তো জানো আমাদের সম্পর্কটা অন্যদের কাছে একটু অন্যরকম। তুমি আমার জুনিয়র, সকলে কেমন আর চোখে দেখছে আমাকে, এটা জানার পর থেকে। নদীর এই কথাই আয়ন নদীর দিকে সামান্য ঝুঁকে আন্তরিকতার সাথে বলল, প্লিজ, ওই জুনিয়র সিনিয়র তকমাটা অন্তত আজকে রাতটার জন্য তুলে রাখো। তুমি নদী আর আমি আয়ান, দুজন প্রাপ্তবয়স্ক মানুষ যারা একে অপরকে বেছে নিয়েছে। যদি কোনো দ্বিধা থাকে সেটা বলতে পারো, আমি শুনতে প্রস্তুত। নদী কিছুটা ইতস্তত হয়ে বলল, আমার ভয় হয়, আমি তোমার সিনিয়র, 4 বছরের ব্যবধান, আমি যথেষ্ট ম্যাচিওর। তুমি এই সম্পর্কটাকে সব সময় স্বাভাবিকভাবে নিতে পারবে তো? যদি ভবিষ্যতে কখনো মনে হয় আমি তোমার মনের মতো নই। আমি যখন তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম তখনই এই প্রশ্নগুলোর উত্তর আমি নিজেকে দিয়েছিলাম। তোমার সিনিয়র পরিচয়টা আমাকে তোমার প্রতি আরও শ্রদ্ধাশীল করেছে। এই 4 বছরের অভিজ্ঞতাই তোমাকে সেই মানুষটি বানিয়েছে যার প্রতি আমি আকৃষ্ট। যদি তুমি আমার মনের মতো না হতে, তাহলে এই ঘরে আমি থাকতাম না নদী। তুমি শুধু আমার মনের মতো নও, বরং তুমি আমার মনের মতন সবটুকু নিয়েই আমার জীবন সঙ্গী। নদীর চোখে স্বস্তির রেখা ফুটে উঠল। নদী বলল, তোমার কথাগুলো শুনে আমি সাহস পাচ্ছি। ধন্যবাদ আয়ান। আমার আসলে মনে হচ্ছিল আমি যেন কোনো পরীক্ষায় বসেছি, আর তুমি সেই পরীক্ষার একমাত্র পরীক্ষক। যদি পরীক্ষা হয়ও, তবে আমরা দুজনই পরীক্ষার্থী। আর ফল প্রকাশের আগে চলো একে অপরের সাথে একটু বন্ধুত্ব করি। তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু হতে পারবে কি? আমি চেষ্টা করব আয়ান, খুব মন দিয়ে চেষ্টা করব। আয়ন ও নদী এখন বিছানায় সামান্য কাছাকাছি বসে আছে। ঘরের আলো যেন তাদের মাঝে তৈরি হওয়া বন্ধুত্বপূর্ণ উষ্ণতায় আরও স্নিগ্ধ হয়ে উঠেছে। তাদের মধ্যে এখন আর সেই প্রথম মুহূর্তের শীতলতা নেই, বরং কৌতূহল আছে। এসির তীক্ষ্ণ বাতাসে আয়নের মনে হচ্ছে নদীর শরীর থেকে অদ্ভুত সুন্দর সুবাস ভেসে আসছে। ভীষণ আকর্ষণ করার মতো সুবাস।
মাতাল করে দেওয়ার মতো সুবাস। কিন্তু আয়ান নিজেকে সামলানোর চেষ্টা করছে, কারণ সে চায় না এমন কিছু হোক যা নদীর কাছে তাকে প্রথম রাতের ব্যক্তিত্বহীন পুরুষ হিসাবে প্রমাণ করুক। নদীর স্পর্শ পেতে আয়ান শত শত বছর অপেক্ষা করতে পারবে। পরিস্থিতি স্বাভাবিক করতে আয়ান বলল, তো বন্ধু, যেহেতু বন্ধুত্ব শুরু হলো, আমার নতুন বন্ধুর কাছে প্রথম প্রশ্ন, তোমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন কি? মানে এমন কোনো স্বপ্ন যেটা পূরণ না হলে আফসোস থেকে যাবে? কঠিন প্রশ্ন। আমার স্বপ্নটা খুব ব্যক্তিগত আয়ান। আমি আসলে জীবনটা সহজভাবে কাটাতে চাই। একটা স্থিতিশীল শান্ত জীবন, যেখানে আমার কাজের মূল্য থাকবে আর আমি আমার মতো করে বাঁচতে পারবো। বিশেষ করে যেহেতু আমি আমার অতীত জীবন থেকে অনেক কঠিন অভিজ্ঞতা নিয়ে এসেছি, তাই এখন আমি শুধু শান্তি খুঁজি। তোমার চোখে কি সেই শান্তি আছে? আমার চোখে তোমার জন্য শুধু প্রেম আছে, নদী। আর আমি তোমাকে আমাদের ভবিষ্যতের চোখে সেই শান্তি এনে দেব। আমার স্বপ্নটা তোমার থেকে আলাদা হলেও এর মূল ভিত্তি একই। আমি একজন সফল স্থপতি হতে চাই। শুধু একটা ভালো চাকরি নয়, আমি মানুষের জন্য এমন কিছু তৈরি করতে চাই যা কেবল বাড়ি নয়, বাসস্থান হবে, যেখানে ভালোবাসা থাকবে। আর এই স্বপ্ন পূরণের পথে আমার পাশে একজন শক্তিশালী সঙ্গী দরকার, যে কঠিন পরিস্থিতিতে ভেঙে পড়বে না। আমি জানি তুমি সেই মেয়ে। তোমার আত্মবিশ্বাসটা দারুণ। এত কম বয়সে এত বড় স্বপ্ন দেখা এবং সেটা নিয়ে এত স্থির থাকা, এটা সত্যিই প্রশংসনীয়। তোমার স্বপ্নের সেই শক্তিশালী সঙ্গী কি সত্যিই আমি হতে পারবো? তুমি শুধু সঙ্গী নও নদী, তুমি আমার প্রেরণা। তুমি আমার থেকে সিনিয়র, তোমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমার চেয়ে বেশি। আমার মনে হয় তুমি পাশে থাকলে আমি আরও দ্রুত আমার লক্ষ্যে পৌঁছাবো। বরং আমার একটা ভয়, তোমার নিজস্ব যে আকাঙ্ক্ষাগুলো আছে, তুমি কি আমার স্বপ্নের জন্য সেগুলোকে দূরে সরিয়ে দেবে? আমি এটা চাই না। আমার ক্যারিয়ারের প্রতি তোমার এই সম্মান দেখে খুব ভালো লাগছে। না, আমি কিছু ছাড়বো না, বরং আমরা একে অপরের স্বপ্নগুলোকে মিলিয়ে একটা অভিন্ন স্বপ্ন তৈরি করব। ধরো আমি তোমাকে সাহায্য করলাম তোমার স্বপ্নের বাড়িগুলোর অভ্যন্তরীণ নকশা তৈরিতে। কেমন হবে? অসাধারণ হবে। এটা কি শুধু আইডিয়া, নাকি সত্যিকারের প্রস্তাব? সিনিয়র হিসেবে তুমি তো অফারগুলো বেশ আকর্ষণীয় করে দাও। ধরে নাও এটা আমার প্রথম প্রপোজাল, আমার এবং তোমার ভবিষ্যৎ। আমরা কাজ করব, হাসবো আর সব বাধা একসাথে পার হব। তবে হ্যাঁ, একটা বিষয়ে আমার একটু চিন্তা হয়। অফিসে আমাদের সম্পর্কটা কি স্বাভাবিক থাকবে? জুনিয়র সহকর্মী যখন বাড়িতে স্বামী, আর সিনিয়র সহকর্মী যখন বউ। অফিস আমাদের প্রফেশনাল জায়গা, আর বাড়িতে আমরা স্বামী স্ত্রী। আমরা নিজেরাই নিয়ম তৈরি করব। বিশ্বাস করো, আমাদের ব্যক্তিগত সম্পর্ক কখনো আমাদের পেশাগত জীবনকে প্রভাবিত করবে না। বরং আমরা একে অপরের সবচেয়ে বড় সমর্থক হব। ঠিক আছে, আমিও রাজি। আমার মনে হচ্ছে আমরা সত্যি একে অন্যের পরিপূরক হয়ে উঠতে পারবো আয়ান। আলোচনা গভীর হওয়ার পর আয়ন ও নদীর মধ্যে এখন আর কোনো দূরত্ব নেই। নদীর মন এখন অনেক হালকা, কারণ আয়ান তার সিনিয়র জুনিয়র সম্পর্কটা দারুণভাবে সামলে নিয়েছে। কিন্তু নদীর মনের গভীরে লুকিয়ে থাকা এক অন্য ভয় তখনও তাকে কুরে কুরে খাচ্ছে। নদীর চিন্তিত মুখ আয়নের চোখ এড়ায় না। সে নদীর হাতটা আলতো করে ধরে, তাকে বলল, আমার মনে হয় আমরা এখন আমাদের সম্পর্কটাকে সহজ করে অনেকটা এগিয়ে এসেছি। মনে হচ্ছে যেন অনেক বছর ধরে আমরা একে অন্যকে চিনি, জানি, একসাথে আছি। তোমার সাথে কথা বলাটা খুব স্বস্তিদায়ক নদী। কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করছি, তোমার মুখটা কেমন ফ্যাকাশে হয়ে আছে। একটু আগেই তুমি অতীতের কঠিন অভিজ্ঞতা কথাটা বলছিলে, সেটা কি কেবলই জীবন সংগ্রামের কথা, নাকি অন্য কিছু? তুমি কি কিছু গোপন করছো?
আয়ানের কথা শুনে নদী চমকে উঠল। তার মুখে উদ্বেগের ছায়া স্পষ্ট। সে হাত ছাড়িয়ে কিছুটা দূরে সরে গেল। তার গলা কাঁপছে। কি বলবে সে আয়ানকে? মুখ ফসকে তখন অতীতের কথা বলে ফেলেছিল, কিন্তু আয়ান এখনই বিষয়টা নিয়ে প্রশ্ন করবে নদী বুঝতে পারেনি। নদীর এভাবে আতঙ্কিত হয়ে ওঠা আয়নের মনে ভয়ের সৃষ্টি করে। সে নদীর কাছে এসে আলতো করে জড়িয়ে ধরে বলল, ভয় পেও না নদী, আমি আর তুমি তো এক এক আত্মা, এক প্রাণ। তুমি যদি এইভাবে ভয় পাও, আমারও যে ভয় হয়। তুমি আমাকে বলো, কি নিয়ে এত ভয় তোমার? কি এমন আছে তোমার অতীতে যা তোমাকে এখনো ভয় দেখায়? বিশ্বাস করো আমাকে, আমি সব ঠিক করে দেব। তুমি শুধু একবার আমাকে সব খুলে বলো। নদীর গাল বেয়ে চোখে জল গড়িয়ে পড়ছে। সে বুঝতে পারছে না আয়নকে সব বলা ঠিক হবে কিনা। তার নীরবতায় আয়ন আবার বলল, প্লিজ নদী, চুপ করে থেকো না। আমি সব সময় তোমার ছায়া হয়ে তোমার পাশে পাশে থাকবো। কোনো অশুভ কিছুকে তোমার ছায়াতেও ঘেঁষতে দেব না। তুমি শুধু আমাকে একবার সব খুলে বলো, ভয় পেও না। আমি জানি আমার বলা উচিত, কিন্তু ভয় হচ্ছে আয়ান, খুব ভয় হচ্ছে। আমি ভেবেছিলাম সব ভুলে নতুন করে শুরু করতে পারবো, কিন্তু নদী, তুমি আমার জীবন সঙ্গী। আমাদের জীবন এখন একটাই, ভয় পাওয়ার কিছু নেই। তুমি আমাকে বিশ্বাস করেছো বলেই তো এই ঘরে এসেছো। তুমি যদি না চাও তো আমাকে কিছু বলতে হবে না, কিন্তু যদি এই ভয়টা আমাদের ভবিষ্যৎকে প্রভাবিত করে, তখন হয়তো আমি তোমার পাশে থাকতে পারবো না। তবে যদি তুমি বলো, তবে আমি সব মেনে নিতে প্রস্তুত। ঠিক আছে আমি বলবো, কিন্তু তুমি রেগে যেও না প্লিজ। তুমি রেগে গেলে আমি হয়তো মরেই যাব। আমি আর নিজেকে সামলাতে পারবো না। আমার মনে হয় না কোনো স্বামী এমন গল্প শুনে শান্ত থাকতে পারবে। আমি তোমার স্বামী হিসেবে শুনছি না, শুনছি তোমার বন্ধু হিসেবে। নিঃসংকোচে বলো। আমার জীবনে এক সময় একজন মানুষ এসেছিল, নাম ছিল অর্ণব। সে আমার সহপাঠী ছিল, পরে এক কোম্পানিতে কাজও করত। আমি তাকে খুব বিশ্বাস করেছিলাম, অন্ধের মতো বিশ্বাস। সে নিজেকে খুব ভালো মানুষ হিসেবে দেখাতো। আমাদের সম্পর্কটা খুব গভীর ছিল। স্বাভাবিক, একটা সম্পর্ক তো হতেই পারে, এতে তো গোপন করার কিছু নেই। আছে, কারণ আমি তাকে এতটাই বিশ্বাস করেছিলাম যে আমার ব্যক্তিগত কিছু ছবি এবং তথ্য আমি তার কাছে দিয়েছিলাম। এটা ছিল ভুল, মারাত্মক ভুল। আমি তখন বুঝতে পারিনি যে সম্পর্কটা ভাঙলে মানুষ এতটা নিচে নামতে পারে। কথাগুলো বলতে বলতে নদী কান্নায় ভেঙে পড়ল। আয়ন নিঃশব্দে অপেক্ষা করলো, কোনো মন্তব্য করলো না। কারণ নদীর কথা এখনো শেষ হয়নি। নদীর কথা শেষ হলেই কেবল বোঝা যাবে কি ঘটেছে। আয়ন অপেক্ষা করতে থাকলো বাকি কথাগুলো শোনার জন্য। 1 বছর আগে যখন আমাদের সম্পর্কটা ভেঙে যায়, তখন সে খুবই গোলমেলে জড়ানো একটা ছেলে ছিল। প্রচুর মিথ্যে বলতো। আমি ছাড়াও তার আরও অনেক মেয়ের সাথে সম্পর্ক ছিল, যা আমি জানতাম না। তখন আমি তার সাথে সব সম্পর্ক শেষ করে দেই, কারণ এমন বিকৃত মস্তিষ্কের মানুষের সাথে আর যাই হোক সারা জীবন থাকা যায় না। আর তখনই সে তার আসল রূপ দেখালো। সে তখন থেকে আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। আয়ন এবার সোজা হয়ে বসলো। তার মুখে এবার চিন্তার ছাপ স্পষ্ট। ব্ল্যাকমেইল? কি চাইতো সে? প্রথমে টাকা, প্রচুর টাকা। তার কিছু দেনা হয়েছিল, সেগুলো শোধ করতে চাইতো। আমি কিছু দিয়েছিলামও, কিন্তু এরপর তার লোভ বেড়ে যায়। সে আমাকে হুমকি দিতে শুরু করে। যদি আমি তার কথা মতো না চলি, তাহলে সে সেই ছবিগুলো আর ব্যক্তিগত মেসেজগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিবে। কথাগুলো শুনে আয়নের মাথায় রক্ত উঠে গেল। রাগে লাল হয়ে যেতে শুরু করলো তার চোখ। তবু সে শান্ত স্বরে নদীকে বলল, আর তুমি এত বড় একটা বিষয় এতদিন একা সামলেছ, পুলিশকে কেন জানাওনি? বিয়ের আগেও কি সে তোমাকে কোনোভাবে বিরক্ত করেছিল? হ্যাঁ, আজও সকালবেলা এই অনুষ্ঠানের মাঝেও একটা টেক্সট এসেছিল। সেখানে সে লিখেছে, বিয়ে করেছিস ভালো, এবার তোর স্বামীর কাছেও সব পৌঁছে দিব, যদি না কাল সকালের মধ্যে আরও বেশি টাকা দিস। এই কারণেই আমার মনে এত ভয় আয়ান। এই কারণেই আমি তোমার দিকে তাকিয়ে দ্বিধা অনুভব করছিলাম। আমি তোমার জীবনকে অন্ধকারে ঠেলে দিচ্ছি না তো?
নদী কান্না থামাতে পারল না। অ্যান স্থির রইল, কিন্তু তার চোখের ভাষা মুহূর্তেই পাল্টে গেল। সহানুভূতি এবার ক্রোধ ও দৃঢ়তায় মিশে গেল। সে নদীর কাঁধে হাত রেখে বলল, শান্ত হও নদী, শান্ত হও। আমি তোমার স্বামী, আর সবচেয়ে বড় কথা আমি তোমার বন্ধুও। এই মুহূর্তে তুমি যা করতে তা হলো আমার উপর বিশ্বাস রাখা, আর এই বিশ্বাসকে আমি কখনো ভাঙতে দেব না। আয়ান কয়েক মুহূর্ত চুপ থেকে কিছু একটা ভাবল, তারপর নদীকে বলল, তুমি ওই বদমাইশকে আর কোনো টাকা দেবে না। কোনো ব্ল্যাকমেইলারের কাছে অবশ্যই আমরা আত্মসমর্পণ করব না। তুমি এই ব্যাপারটা একা সামলাতে পারোনি, কারণ এটা একা সামলানোর মতো সমস্যা নয়। এটা একটা অপরাধ, আর একজন অপরাধীর জায়গা তোমার জীবনে নয়, তার জায়গা হবে আইনের হেফাজতে। তুমি কি করতে চাও? ওর যেখানে জায়গা সেখানে পাঠাতে চাই। মানে হলো পুলিশে খবর দেব আর ওকে জেলে পাঠাবো। পুলিশ? কিন্তু পুলিশকে জানালে যদি সত্যি সে ছবিগুলো ছড়িয়ে দেয়, আমি সমাজের কাছে মুখ দেখাতে পারবো না আয়ান। আমাদের অফিস কলিগরা জেনে যাবে, তোমার পরিবার, আমার পরিবার, সবাই জেনে যাবে। আমি কোথাও মুখ দেখাতে পারবো না। আমি থাকতে এটা হবে না নদী, বিশ্বাস করো। আমার একটা পরিকল্পনা আছে, তুমি শুধু আমার উপর ভরসা রাখো। মনে করো আমাদের জীবনের প্রথম একটা কঠিন চ্যালেঞ্জ এসেছে, আর আমরা দুজন মিলে সেটাকে পার করব। তুমি কেবল আমাকে বলো, তোমার কাছে কি তার কোনো সাম্প্রতিক টেক্সট মেসেজ, কল রেকর্ড বা এমন কিছু আছে? আমরা কাল সকাল থেকে কাজ শুরু করব। নদীর মন থেকে বিশাল একটা ভার নেমে গেল। আয়নের এই সাহস, ক্রোধের বদলে তার স্থির সংকল্প নদীকে নতুন করে বাঁচতে শেখালো। সে আজকে সকালে যে মেসেজটা করেছিল সেটা ডিলিট করেনি, সেটা আমার ফোনে আছে। বেশ, তাহলে কাজটা সহজ হবে। আজকে রাতটা তুমি শান্তিতে ঘুমাও, কাল সকাল থেকে আমি দায়িত্ব নিচ্ছি। আমরা দুজন মিলে এই অতীতের কালো অধ্যায়কে চিরতরে কবর দেব। রাত প্রায় ৩টা। নদী ঘুমিয়ে পড়েছে, কিন্তু আয়নের চোখে ঘুম নেই। সে বিছানায় পিঠ ঠেকিয়ে চুপচাপ বসে আছে। বাৎসর রাতের সমস্ত আনন্দ মুছে গিয়ে তার মনে এখন কেবলই ব্ল্যাকমেলার অর্ণবের প্রতি চরম ঘৃণা আর নদীকে রক্ষা করার সংকল্প। এই মুহূর্তে তার কাছে স্ত্রী, নদীর নিরাপত্তা এবং সম্মানই সব থেকে গুরুত্বপূর্ণ। আয়ন আলতো করে উঠে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। তার হাতে নদীর ফোন, সেখানে অর্ণবের শেষ ম্যাচটা এখনো জলজল করছে। আয়ান বিড়বিড় করে বলল, এত সাহস! আমার স্ত্রীর জীবনটাকে তুই ব্ল্যাকমেইল, নরক বানানোর চেষ্টা করে চলেছিস। তোকে আমি ছাড়বো না অর্ণব, তোর শেষ দেখে ছাড়বো আমি। তুই তৈরি থাক। আয়ান কিছুক্ষণ চিন্তা করে। পুলিশের জানানো সহজ, কিন্তু দ্রুত অ্যাকশনের দরকার। তার এক কলেজ বন্ধু রাফি বর্তমানে সাইবার ক্রাইম ইউনিটে কাজ করে। আয়ন নদীর ফোনটা রেখে নিজের ফোনটা হাতে নিল। এত রাতে রাফিকে ফোন দেওয়া ঠিক হবে না, তাই সে একটি বিস্তারিত মেসেজ লিখল। রাফি, খুব জরুরি, ব্যক্তিগত এবং অত্যন্ত সংবেদনশীল পারিবারিক সমস্যা। তোর সাইবার ক্রাইম ইউনিটের সাহায্য দরকার। সকালে প্রথমে সুযোগ বুঝে ফোন করিস। আমার স্ত্রীর প্রাক্তন প্রেমিক ব্ল্যাকমেইল করছে, ব্যক্তিগত ছবি দিয়ে হুমকি দিচ্ছে। আইনি ব্যবস্থার আগে তাকে হাতে নাতে ধরতে হবে এবং ডিভাইস উদ্ধার করতে হবে। তোর অ্যাডভাইস ও সাহায্য ছাড়া সম্ভব নয়। দ্রুত উত্তর দিস। মেসেজটা পাঠিয়ে ফোন রেখে আয়ন আবার বিছানায় ফিরল। দেখল নদী গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু তার মুখে এখনো সেই উদ্বেগের ছাপ। আয়ন আলতো করে নদীর কপালে চুমু খেলো। আলতো করে ঘুমন্ত নদীর হাত ধরে আয়ন বলল, তোমাকে আর ভয় পেতে দেব না। সিনিয়র আপু হিসেবে নয়, আমার বউ হিসেবে তোমার জীবনটা এবার আনন্দে ভরে উঠবে। পরের দিন সকাল 10টা। আয়ন অফিসে না গিয়ে রাফির সাথে দেখা করার জন্য প্রস্তুত হলো। নদী ঘুম থেকে উঠে আয়নকে যেতে দেখে চিন্তিত ভঙ্গিতে বলল, আয়ান, তুমি কোথায় যাচ্ছ? অফিসে যাবে না? আর এই ব্যাপারটা নিয়ে তুমি কি ভাবো? শান্ত হও। আমি আমার বন্ধু রাফির সাথে দেখা করতে যাচ্ছি। সে সাইবার ক্রাইমে আছে। আমি ওর সাথে আলোচনা করে একটা সমাধান বের করব। আমরা কোনো ভুল পদক্ষেপ নেব না। তুমি শুধু একটা কাজ করো, তুমি অর্ণবকে ফোন বা টেক্সটে কোনো উত্তর দেবে না।
যতক্ষণ না আমি নির্দেশ দেই। সব দায়িত্ব এখন আমার। তুমি শুধু বাড়িতে শান্ত থাকো। আর এই ব্যাপারটা নিয়ে কি তুমি সাবধানে থেকো। আমার কেন যেন মনে হচ্ছে তুমি এই ব্যাপারে জড়িয়ে গেলে ওর মতো শয়তান ছেলে তোমাকে বিপদে ফেলবে। তোমার জুনিয়র অফিসারকে বিপদে ফেলা এত সহজ নয় সিনিয়র। আমি সব দিক গুছিয়ে তবেই যাব। তুমি শুধু আমাকে বিশ্বাস করো। নদীর থেকে বিদায় নিয়ে আয়ন রাফির সাথে দেখা করতে গেল। রাফি সব শুনে একটি কার্যকর ফাঁদ পাতার পরিকল্পনা করল। সে বলল, অর্ণবের মতো বদ লোকদের কাজই হলো মেয়েদেরকে ট্রামে ফেলা। নদীর সাথে সে একই কাজ করেছে। ওকে এখনই দমাতেই হবে, কারণ এটাকে হয়তো সে নিজের পেশা হিসাবে নিয়ে বসেছে। এখন তাহলে কি করতে হবে? তোকে টাকার পরিমাণটা আরও বাড়াতে হবে। তাকে বোঝাতে হবে তুই তার দাবি মেনে নিয়েছিস। তোকে এমন একটা জায়গা বেছে নিতে হবে যেখানে সিসিটিভি ক্যামেরা নেই, কিন্তু আমাদের লোক পৌঁছানো সহজ। তাকে শুধু ডিভাইসটি হাতে নিতে দেখলেই আমরা অ্যাকশন নেব। আমি নিজে গিয়ে টাকা দেব? এটা কি বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যাবে না? একদম। তাই আমরা একটি ব্যাগ সাজাবো, তার মধ্যে আসল টাকার চেয়ে বেশি থাকবে কাগজ। আসল টাকা থাকবে খুবই কম। আর আমরা তোর শরীরে একটি ছোট রেকর্ডিং প্লাস লোকেশন ডিটেক্ট ডিভাইস সেট করে দিব। এতে সহজেই তোর লোকেশনও জানতে পারবো আর কথাও শুনতে পারবো। বিকেল 5টা। রাফির নির্দেশনা মতো আয়ন একটি জনমানবহীন কিন্তু সহজে প্রবেশযোগ্য পার্কে অর্ণবের জন্য অপেক্ষা করছে। নদী দূরে একটি গাড়িতে রাফির লোকজনের সাথে অপেক্ষা করছে। নদী ক্রমাগত কাঁপছে। কিছুক্ষণ পর অর্ণব পার্কে এসে উপস্থিত হয়। সে ঠাট্টার স্বরে বলল, বাহ, নতুন জামাই স্বয়ং টাকা দিতে এসেছে। ভাবিনি তুই এত বোকা। তোর বউ তোকে সব বলেছে? আমার স্ত্রীকে বিরক্ত করছিস আর আমি চুপ করে থাকবো? কত টাকা চাস বল? দ্রুত ব্যাপারটা শেষ কর। আমার স্ত্রীর সম্মান আমার কাছে তোর চেয়ে অনেক বেশি দামি। বেশ, শেষবারে চেয়েছিলাম 15 লাখ। এখন যেহেতু বিয়ে করেছিস দাম বেড়েছে, 20 লাখ চাই। আর সব ছবি ভিডিও মেসেজ আমার এই ল্যাপটপে আছে। টাকা দিলেই পিনকোড দিয়ে দিব। ব্যাগটা দেখ, 20 লাখ আছে, কিন্তু আগে আমাকে নিশ্চিত করতে হবে যে তোর কাছে আর কোনো কপি নেই। এই ল্যাপটপটা আমার হাতে দিবি, আমি চেক করব। ক্যান্ডি, তুই কি সাইবার এক্সপার্ট হয়ে গেলি? আগে টাকা দে। টাকা তুই পাবি, কিন্তু আগে ল্যাপটপটা দে। এটা আমার স্ত্রীর জীবন মরণ প্রশ্ন। আমি কোনো ঝুঁকি নেব না। এই নে তোর টাকা। কথাটা বলেই আয়ন টাকার ব্যাগটা অর্ণবের দিকে দিয়ে দিল। অর্ণব লোভী কুকুরের মতো ব্যাগটা টেনে নেয়, কিন্তু তার নজর ল্যাপটপের দিকে। সে ভাবল, টাকা যখন হাতে এসে গেছে, ল্যাপটপ দিলে ক্ষতি কি? সে সামান্য ঝুঁকে নিয়ে ল্যাপটপটি আয়নের হাতে দিয়ে বলল, উড হলো 45 টাকাটা আমি গুনে নিচ্ছি। ঠিক তখনই পার্কের চারপাশ থেকে রাফি ও তার পোশাকবিহীন সহকর্মীরা ছুটে আসে। হাত তোল, সাইবার ক্রাইম ইউনিট। অর্ণব হতভম্ব হয়ে গেল। সে টাকার ব্যাগ ফেলে পালাতে চেষ্টা করলো, কিন্তু রাফির লোকেরা তাকে ধরে ফেলে। অর্ণব চিৎকার করতে শুরু করলো, এটা কি হচ্ছে? আমি আমি কিচ্ছু করিনি। আমার স্ত্রীকে ব্ল্যাকমেইল করার ফল এটা। তোর জায়গা সমাজের বাইরে। অর্ণব, তুই এখন প্রমাণসহ ধরা পড়েছিস। অ্যান্ড ল্যাপটপটি শক্ত করে ধরলো। তার চোখ এখন কেবল নদী খোঁজে। নদী দূরে গাড়িতে বসে পুরো ঘটনা দেখল। আয়ন যখন অর্ণবের হাত থেকে ল্যাপটপটি কেড়ে নিল, তখন নদী কেঁদে ফেল। এটা তার মুক্তির কান্না। আয়ন দ্রুত গাড়ির কাছে এলো, ল্যাপটপটি নদীর হাতে দিল। সব শেষ নদী। তোমার ভয় আর অতীত দুটোই এখন আমার হাতে। এই ল্যাপটপের সমস্ত ডেটা এখন ফরেনসিক পরীক্ষা হবে এবং তারপর চিরতরে মুছে ফেলা হবে। অর্ণব পুলিশের হেফাজতে গেছে। নদী আয়নের হাত শক্ত করে ধরে বলল, তুমি শুধু আমার জুনিয়র ছিলে না আয়ান, তুমি আমার রক্ষাকর্তা। আমি বিশ্বাস করতে পারিনি যে তুমি এত অল্প সময়ে এটা করতে পারবে। সিনিয়র আপুকে রক্ষা করা তো জুনিয়র অফিসারের প্রথম ডিউটি নয় কি? চলো বাড়ি চলো। আজ থেকে তোমার জীবনে আর কোনো ভয় নেই। আয়ন যখন নদীকে নিয়ে পার্ক থেকে বাড়ি পথে ফিরছে, নদীর মুখে স্বস্তির ছায়া। নদীর মুখে এখন আর ভয় নয়, মুক্তি এবং কৃতজ্ঞতার ছাপ। আয়ন ড্রাইভ করতে করতে আনমনে হাসে। এই হাসি তার পুরনো স্মৃতি মনে করিয়ে দেয়, যেদিন প্রথম সে নদীকে দেখেছিল। সেই শুরুর দিনে, যেখানে নদী ছিল শুধু তার সিনিয়র কলিগ।
আয়ন তখন একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে যোগ দিয়েছে। নদী তখন সেখানকার সবচেয়ে দক্ষ এবং বিনয়ী সিনিয়র অফিসার। প্রথম দেখাতেই আয়ন তার প্রেমে পড়ে। নদীর প্রতিটি মুভমেন্ট আয়ন নজর রাখত। একদিন ক্যান্টিনে নদী তার টিমের কিছু জুনিয়রের সাথে দুপুরে খাবার খাচ্ছে। আয়ন দূর থেকে দেখে মুগ্ধ হয়ে তাকে দেখছে। আয়নের পাশে বসেছিল আরেক কলিগ রিয়াদ। আয়ন আনমনে বলে ওঠে, নদী আপু কি অসম্ভব সুন্দর আর শান্ত, ভদ্রতার সাথে করে কথা বলেন সব সময়। অফিসের এত চাপের মধ্যেও উনি কখনো মেজাজ হারান না, সব জুনিয়রকে এমন আপন করে নেন। হ্যাঁ নদী আপু তো এমনই, তাকে সবাই শ্রদ্ধা করে। তবে প্রেমে পড়ার চিন্তা করিস না, তিনি আমাদের চেয়েও 4 বছরের সিনিয়র। শুধু আপু বললেই ডাকবি। তাছাড়া তার জীবনে কঠিন একটা অতীত গেছে শুনেছি। সিনিয়র তাতে কি, ভালোবাসা কি বয়স দেখে হয়? বরং এই ম্যাচুরিটি তো আকর্ষণ করছে। উনি যেভাবে কাজগুলো সামলান তাতে একটা অদ্ভুত কোমলতা আছে। এরই কয়েকদিন পরের ঘটনা। লিফটে শুধু আয়ন আর নদী। নদী আয়নের কাজ নিয়ে প্রশংসা করে। আয়ন, তুমি নাকি নতুন প্রজেক্টের লিড নিচ্ছ? ভেরি গুড। আমি তোমার কাজগুলো দেখব। কোনো সমস্যা হলে আমাকে জানাতে দ্বিধা করবে না। না মানে, হ্যাঁ আপু, আমি চেষ্টা করব। আপনার থেকে এই ভরসাটা পেলে অনেক সাহস পাই। শুধু সাহস নয়, আত্মবিশ্বাস রাখো। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি বড় কিছু করবে। অল দ্য বেস্ট। নদীর কথা শুনে আয়নের বুক ধুকপুক করে ওঠে। সেই হাসি আর ভরসার কথাগুলো তার হৃদয়ে গেঁথে যায়। প্রায় 6 মাস ধরে আয়ন নীরবে নদীকে অনুসরণ করে। তার প্রতি নদীর বিশ্বাস আর ভরসা জন্মায়। কিন্তু আয়ন সাহস করে প্রপোজ করতে পারে না, কারণ সে জানে তার জুনিয়র পরিচয়টা নদীর কাছে বাধা হয়ে দাঁড়াতে পারে। শেষমেশ সে তার বাবা মাকে সব খুলে বলার পরিকল্পনা করে। আয়ন তার বাবা মাকে জানায় যে সে নদীকে বিয়ে করতে চায়। নদী বয়সে আয়নের থেকে বড়। এটা শুনি আয়নের বাবা চমকে ওঠে। কি বলছিস তুই আয়ান? তুই সিনিয়র একটা মেয়েকে বিয়ে করবি? আরে বাবা, তোর চেয়ে সে 4 বছরের বড়। আমাদের বংশে এমনটা হয়নি কখনো। সমাজ কি বলবে? বাবা, আমার কাছে সমাজের কথা নয়, আমার ভবিষ্যতের শান্তি গুরুত্বপূর্ণ। নদী অসম্ভব ভালো একটা মেয়ে, তার ম্যাচিউরিটি, ব্যক্তিত্ব এগুলো আমাকে আকর্ষণ করে। সে আমার থেকে 4 বছরের সিনিয়র, কিন্তু এই 4 বছরের অভিজ্ঞতা তাকে আরও বেশি সহনশীল করেছে। তোর তো অনেক জুনিয়র মেয়ে পছন্দ করার সুযোগ ছিল, কেন তুই নিজেকে এতটা চ্যালেঞ্জের মুখে ফেলছিস? তোর সাথে তার বোঝাপড়া হবে তো? মা, ওর সাথে বোঝাপড়াটা আমি তৈরি করব। আমি তাকে ভালোবাসি, আর সবচেয়ে বড় কথা, আমি তাকে শ্রদ্ধা করি। আমি জানি নদীকে বিয়ে করলে আমার জীবনটা স্থির হবে। তোমরা শুধু একবার আমার কথাটা ভাবুন। আমি তাকে স্ত্রীর মর্যাদা দিতে তৈরি। তার বয়সের কোনো প্রশ্নই আমার কাছে নেই। আমার সিদ্ধান্তে আমি অটল। বিয়ে যদি করতে হয় তাহলে আমি নদীকেই বিয়ে করব। আয়নের চোখে দৃঢ়তা দেখে বাবা মা শেষমেশ রাজি হন। ঠিক আছে, তোর যখন এতই আত্মবিশ্বাস, তখন আমরা মেনে নিলাম। তোর খুশিটাই আমাদের কাছে শেষ কথা। আমরা কালই তার বাড়িতে প্রস্তাব পাঠাচ্ছি। আয়নের বাবা মা নদীর বাড়িতে প্রস্তাব নিয়ে যান। নদীর পরিবার প্রথমে ইতস্তত করল আয়নের বংশমর্যাদা, তার চাকরি এবং নদীর প্রতি তার অটল বিশ্বাস দেখে তারা রাজি হয়। কিন্তু নদী যখন জানতে পেরেছে আয়নের পরিবার তাদের মেয়ের জন্য বিয়ের প্রস্তাব এনেছে, সে কিছুতেই রাজি হতে চায় না। নদী উত্তেজিত হয়ে বলল, অসম্ভব। তোমরা কি বলছো বাবা? তোমরা জানো আয়ান আমার জুনিয়র, আমার অফিসের কলিগ। অফিসে সারাদিন আপু আপু করে, সিনিয়র হিসেবে ভরসা করে, সম্মান করে, কিন্তু স্বামী হিসেবে তাকে মেনে নেওয়া সম্ভব নয়। এটা হতেই পারে না। কেন হতে পারে না নদী? আয়ান তো খুব ভালো ছেলে, ভালো বংশ, ভালো চাকরি, দেখতেও সুন্দর, শান্ত, ভদ্র। বয়সে সামান্য ছোট হলে কি আসে যায়? সামান্য ছোট নয় মা, 4 বছরের ছোট। তাছাড়া অফিসের একজন সহকর্মীকে বিয়ে করে আমি সেখানে মুখ দেখাবো কিভাবে? আর আমার তো বয়স বাড়ছে, আমার জীবনের অভিজ্ঞতা। আয়ন কি সেটা বুঝতে পারবে? শোন নদী, তোর বয়স তো 32। তোর প্রাক্তন কতটা খারাপ ছিল তা আমরা জানি। ওই বাজে ছেলের সাথে কতটা বাজে সময় তুই পার করছিস তাও আমরা বুঝি। এখন তোর জীবনে একটু স্থিতিশীলতার দরকার। আয়ান, তার পরিবার আর তোর প্রতি অবস্থা, এগুলো দেখি আমরা প্রস্তাব গ্রহণ করছি। আয়ান যদি তোর
সিনিয়র জুনিয়র পরিচয়ে কোনো সমস্যা না দেখে তাহলে তুই কেন দেখছিস? কিন্তু বাবা আমি তুই নিজেই বল, আয়ান কি খারাপ ছেলে? ওর চেয়ে ভালো ছেলে তোর জন্য আসবে। তুই কি নিশ্চিত? আমরা তোর উপরে কোনো চাপ দিচ্ছি না। শুধু ভাব, তোর এই না বলার কারণটা কি কেবলই সমাজের ভয়, নাকি তোর মনে আয়ানের প্রতি কোনো ঘৃণা আছে? নেই তো, তাহলে কেন তোর জীবনটাকে জটিল করছিস? আমরা তোর ভালো চাই। বাবা মেয়ের জেদ আর যুক্তির কাছে হার মেনে নদী দীর্ঘশ্বাস ফেলে। বাবা মেয়ের কথা ভেবে এবং আয়নের ভালো দিকগুলো ভেবে সে শেষমেশ রাজি হয়ে যায়। ক্লান্ত স্বরে বলল, ঠিক আছে, তোমরা যখন বলছো তখন আমি রাজি। শুধু আশা করি আমার এই সিদ্ধান্ত যেন ভুল না হয়। পেছনে সেই কথাগুলো মনে করে আয়ন মৃদু হাসে। এইসব কিছুর বিনিময়ে আজ নদী তার পাশে নিরাপদে। রাত কেটেছে স্বস্তিতে, ব্ল্যাকমেইলার অর্ণব পুলিশের হাতে, আর নদীর মন থেকে বিশাল একটা ভার নেমে গেছে। ভোরের আলোয় নদীর যখন ঘুম ভাঙল, সে দেখল আয়ন তার দিকে তাকিয়ে হাসছে। নদী ভীষণ লজ্জা পেল, তারপর বলল, এমন করে তাকিয়ে আছো কেন? নতুন বউ দেখছো? না, এমন একজন মানুষকে দেখছি যে অনেক দিন শান্তিতে ঘুমিয়েছে, যাকে ঘুমের মধ্যে আদুরে বেড়ালের মতো মিষ্টি লাগছিল। আর সবচেয়ে বড় কথা, সে আমার পাশে আছে। তোমার মুখের দিকে তাকালে এখন আর সেই ভয়টা দেখি না নদী, শুধু প্রশান্তি দেখি। তুমি না থাকলে হয়তো সেই শান্তিটা কখনোই আসতো না আয়ান। তুমি সত্যিই প্রমাণ করে দিলে যে তুমি আমার চেয়ে কম বয়সের হলেও আমার চেয়ে অনেক বেশি পরিণত। চলো এবার জুনিয়র অফিসারকে তার সিনিয়র আপুর জন্য একটা চা বানিয়ে আনতে দাও, তারপর আমরা নিচে যাব। আজ থেকে নতুন একটা অধ্যায় শুরু। নদী ও আয়ান নিচে নামলো। নতুন বউ হিসাবে নদীকে আজ শ্বশুরবাড়ির সবার সামনে যেতে হবে। পরিবেশটা স্বাভাবিক, কিন্তু কিছু প্রথাগত চাপ সেখানে বিদ্যমান। আয়নের মা রেহেনা বেগম এবং তার দুই ফুপু উপস্থিত। নদী নদ্য হয়ে শ্বশুর শাশুড়িকে প্রণাম করল, সবে আশীর্বাদ করল। তবে পরিবেশটা একটু দ্রুতই প্রথাগত আলোচনার দিকে মন নিল। আয়নের ফুপু নদীকে উদ্দেশ্য করে গম্ভীর স্বরে বলল, শোনো নদী, তুমি তো খুব নামি অফিসে কাজ করো, খুব ভালো কথা, কিন্তু এখন তো বিয়ে হয়ে গেল, এখন তো সাংসারিক দিকটাও দেখতে হবে। আমাদের বংশের বউরা সাধারণত ঘরটাকেই দেখে আগে। নদী কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। আইন দ্রুত পরিস্থিতি সামাল দিতে চাইল। ফুপু, নদীকে নিয়ে এসব এখন কেন? এখনও তো ও নতুন বউ, আর ওর কাজটা ওর প্যাশন। ও কাজ করুক আর ঘর সামলাক, সব কিছুতেই আমি ওকে সাপোর্ট করব। আয়ান, তুমি থামো। ওরা ভুল কিছু বলেনি। নদী, তুমি তো জানোই আমরা একটু ট্র্যাডিশনাল। তবে হ্যাঁ, তুমি কাজের ক্ষেত্রেও খুব দক্ষ, সেটা আমরা জানি। কিন্তু এখন সংসারটাকে আগে দেখতে হবে। বিশেষ করে তোমাদের বাচ্চার পরিকল্পনাটা কখন করছো? বয়স তো আর কম নয়, বুঝতেই পারছো। নদীর মুখে এবার স্পষ্ট অস্বস্তি দেখা দিল। অ্যান এবার কিছুটা বিরক্ত হলো। মা প্লিজ, এটা আমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। আর নদীর বয়স নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না। আমরা দুজনেই প্রাপ্তবয়স্ক। কখন কি করব সেই সিদ্ধান্ত আমরা দুজনেই নেব। তুমি এখন ওকে নাস্তাটা দাও। নদী আয়নের হাতটা চেপে ধরল। তাকে থামানোর জন্য সে নিজের পরিস্থিতি সামলাতে চাইল। মিষ্টি হেসে নদী বলল, শাশুড়ি মা, আপনারা ঠিকই বলেছেন। নতুন জীবনে নতুন দায়িত্ব তো থাকবেই। আমি সংসার আর কাজ দুটোই সামলে নিব, আপনারা চিন্তা করবেন না। আর বাচ্চার ব্যাপারটা আমরা অবশ্যই খুব তাড়াতাড়ি ভালো খবর জানাবো। আপনাদের দোয়া চাই। নদীর এই পরিপক্ক উত্তর শুনে সবাই চুপ করলো। তারা বুঝতে পারল নদী শুধুমাত্র একজন দক্ষ অফিসারই নয়, একজন বুদ্ধিমান মানুষও। সবার চোখে জলদি সন্তান নেওয়ার চাপ এবং কাজের ভার কমানোর ইঙ্গিতটা নদীকে কিছুটা অস্বস্তিকর করে তুলেছে। দুপুরে খাবারের পর আয়ন ও নদী তাদের ঘরে ফিরে এলো। দেখলে আয়ান, আমি জানতাম এমনটাই হবে। এটাই তো সামাজিক বেড়াজাল। আমি আমার কাজটা নিয়ে যতটা আত্মবিশ্বাসী ছিলাম, এখন মনে হচ্ছে এই পরিবারে এসে আমাকে সেটা বিসর্জন দিতে হবে। ফুপি তো সরাসরি বলেই দিলেন। শোনো, আমার পরিবার বা ফুপুরা যা বলেছেন সেটা তাদের প্রজন্মের চিন্তা। তারা তোমাকে ভালোবেসেই বলেছেন, যদিও বলার ভঙ্গিটা ঠিক ছিল না।
কিন্তু তুমি ভুলে যাচ্ছ কেন? তোমার পাশে কে আছে? তুমি আছো, কিন্তু তুমি একা কতদিন সামলাবে? আর মায়ের এই কথাটা, বাচ্চার পরিকল্পনা, আমার তো মনে হচ্ছে আমার শরীরের বয়স আর তোমার জুনিয়র হওয়া, এই দুটো ব্যাপার সবসময় আমাদের সম্পর্কের মাঝে একটা কাটার মতো বিধতে থাকবে। কাটা নয় নদী, এগুলো আমাদের সম্পর্কের ভিত্তি। বয়স আর অভিজ্ঞতা দুটোই আমাদের সম্পর্কের সম্পদ। আর বাচ্চার বিষয়টা আমরা দুজন যখন সিদ্ধান্ত নেব তখন সেটা হবে। অন্য কারো চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্ত আমাদের জীবনে আসবে না। মনে আছে তোমার আর আমার স্বপ্নের কথা? সেগুলো অবশ্যই আমরা পূরণ করব। সত্যি বলছো? 100 বার সত্যি। আমরা দুজন একে অপরের সমর্থনে এই সব সামাজিক বাধা পার হব। আজ সকালে তুমি যেভাবে বুদ্ধিমতির করে উত্তরটা দিলে তাতে আমি মুগ্ধ। তুমি আমার ঢাল আর আমি তোমার। শুধু মনে রাখবে আমরা দুজন টিম, নদী, আয়ান। আয়নের কথায় নদীর মুখে এবার হাসি ফুটল। আয়নের অটুট সমর্থন তাকে সমস্ত চাপ থেকে মুক্তি দিল। ঠিক বলেছ, টিম নদী আয়ান। আমাদের সম্পর্কের এই টানাপোড়েনগুলোই আমাদের বন্ধন আরও শক্ত করবে। চলো এবার অফিসের কিছু কাজ দেখে নেই। অলস বসে থাকা ঠিক নয়। বিয়ের কয়েকদিন কেটে গেছে। আয়ন ফোন হাতে অধীর আগ্রহে রাফির রিপোর্টের জন্য অপেক্ষা করছে। নদী তার পাশে বসে ল্যাপটপে তার পুরনো অফিসের কিছু মেইল চেক করছে। আয়নের মতো সেও চিন্তিত, কিন্তু আয়নকে বুঝতে দিচ্ছে না। নদী আয়নকে জিজ্ঞেস করলো, আয়ান, রাফির কি কোনো খবর হলো? ছবিগুলো কি ডিলিট করা গেছে? যতক্ষণ না এই ল্যাপটপটা সম্পূর্ণ ধ্বংস হচ্ছে, আমার ভেতর থেকে কিছুতেই ভয়টা দূর হচ্ছে না। এখনও আমার চোখে যেন ওই বদমাসটার টেক্সটগুলো ভেসে উঠছে। আয়ন নদীর পাশে বসে নদীর হাত দুটো আঁকড়ে ধরে, তারপর বলল, চিন্তা করো না নদী, রাফি ফোন করবে বলেছে। অর্ণব এখন পুলিশের হেফাজতে। তার জামিন পাওয়ার কোনো উপায় নেই, কারণ ব্ল্যাকমেইলের প্রমাণ খুব শক্ত। আর ল্যাপটপের ফরেনসিক ডেটা বিশ্লেষণ শেষ হলেই তারা সব মুছে দেবে। ঠিক তখনই আয়নের ফোন বেজে উঠল। রাফি ফোন করেছে। হ্যালো রাফি, বল কি খবর? গুড নিউজ আয়ান, ল্যাপটপের ফরেনসিক পরীক্ষা শেষ। অর্ণবের কাছে থাকা সমস্ত ডিভাইস পরীক্ষা করা হয়েছে। কোনো হার্ড কপি দাও আর কিছু নেই। আমরা সমস্ত ব্যক্তিগত মেসেজ এবং ভিডিও সব কিছু চিরতরে ডিলিট করে দিয়েছি। হার্ড ডিস্কটাকে লজিক্যালি ওয়াইপ করা হয়েছে। এবার এটা কেবল পুরনো লোহা। রাফির কথায় আয়নের মুখে স্বস্তির হাসি। সে ফোনটা স্পিকারে দিল যাতে নদীও শুনতে পায়। রাফির কথা শুনে নদী আনন্দে উত্তেজিত হয়ে ওঠে। সে রাফিকে উদ্দেশ্য করে বলে, রাফি, ধন্যবাদ, হাজার ধন্যবাদ। অর্ণব, তার কি হলো? অর্ণবকে আজ কোর্টে তোলা হয়েছিল। যেহেতু ব্ল্যাকমেইল, হুমকি এবং ব্যক্তিগত তথ্য অপব্যবহারের প্রমাণ একেবারে স্পষ্ট, তার জামিনের আবেদন খারিজ হয়ে গেছে। আমি নিশ্চিত তার শাস্তি দীর্ঘ হবে। সে আর কখনো তোমাদের বিরক্ত করতে পারবে না। তুই আমাদের জন্য যা করেছিস তার জন্য আমরা চিরকৃতজ্ঞ থাকব। রাফি, তোর সাথে জলদি দেখা হবে ইনশাল্লাহ। কথা শেষ করে আয়ন ফোন রাখলো। নদী আবেগে আপ্লুত হয়ে আয়নকে জড়িয়ে ধরল। কাপা গলেই সে বলল, আমি সত্যিই ভয় পেয়ে গেছিলাম আয়ান। সে ধোঁকাবাজ, বদমাইশ, ধান্দাবাজ ছেলেটার ছায়া আমার নতুন জীবনের উপর পড়ুক, আমি এটা চাইনি। তুমি আমার সেই অন্ধকার অতীতকে পুরোপুরি মুছে দিলে। আমার মনে হচ্ছে আমি যেন নতুন করে জন্ম নিলাম। সেই নতুন জীবনে কোনো অন্ধকার থাকবে না। আমাদের জীবনটা হবে স্বচ্ছ কাচের মতো। অর্ণবের গল্পটা এখন আমাদের জন্য একটা সতর্কতা, একটা শিক্ষা। এটা প্রমাণ করে যে জীবনের সবচেয়ে কঠিন সময়েও যদি পাশে একজন সঠিক মানুষ থাকে তবে সব সমস্যা দূর করা সম্ভব। আয়নের কথা শুনে নদীর চোখ জল এসে গেল, কিন্তু এবার চোখের জল কোনো কষ্টের নয়, বরং মুক্তির। নদী আয়নকে বলল, আমি আজ বুঝতে পারছি আমার মা বাবা কেন তোমার সাথে আমাকে বিয়ে দিতে এত জোর করেছিলেন। তুমি শুধু একজন স্বামী নও, তুমি আমার জীবনের নিরাপত্তা। আর তুমি আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা। আমার মিষ্টি সিনিয়র বউ। এখন থেকে অতীত পুরোপুরি বন্ধ। চলো এইবার আমাদের ভবিষ্যৎ নিয়ে কথা বলি। আমার একটা দারুণ আইডিয়া আছে তোমার সাথে আমার ক্যারিয়ারের স্বপ্ন মেলানোর। অর্ণবের সমস্যার নিষ্পত্তি হওয়ার পর নদী ও আয়ন তাদের বিয়ের পরের রোমান্টিক সুন্দর মুহূর্তগুলো কাটাতে ব্যস্ত। তাদের জীবন এখন শান্ত এবং আনন্দময়। হঠাৎ জরুরিভাবে আইন ও স্থাপত্য বিষয়ক একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ের জন্য অফিসের কাছের একটি জায়গায় যাচ্ছিল।
দুপুর গড়িয়ে বিকেল। আয়ন একটি ক্যাবে করে মিটিংয়ে যাচ্ছিল। হঠাৎ বৃষ্টি শুরু হলো আর রাস্তার মোড়ে এক বেপরোয়া বাইক চালকের ভুলে ক্যাবের সাথে একটি মালবাহী ট্রাকের সংঘর্ষ ঘটে। এতে আয়ন মারাত্মকভাবে আহত হয়। এদিকে নদী তখন বাড়িতে তার বাবা মার সাথে ফোনে কথা বলছিল। হঠাৎ তার ফোন বেজে উঠল। ওপাশ থেকে আয়নের অফিসের এক সহকর্মী আতঙ্কিত স্বরে খবরটি দিল নদীকে। নদী আপু, খুব খারাপ খবর। আয়ানের অ্যাক্সিডেন্ট হয়েছে, গুরুতর আঘাত। তাড়াতাড়ি সিটি হাসপাতালে চলে আসুন। নদীর হাত থেকে ফোন পড়ে গেল। তার পৃথিবী যেন এক মুহূর্তে থমকে গেল। সে দ্রুত হাসপাতালে পৌঁছালো। যেতে সবাইকে ফোন করে আয়নের অ্যাক্সিডেন্টের কথা জানালো। নদী হাসপাতালে পৌঁছে দেখল আয়নকে দ্রুত অপারেশন থিয়েটারে নেওয়া হচ্ছে। নদী আয়নকে ছোঁয়ারও সুযোগ পেল না। তার আগেই আয়নকে অপারেশন থিয়েটারে ঢুকিয়ে দেওয়া হলো। তার বাবা মাও এবং শ্বশুর শাশুড়ি কিছুক্ষণ পর পৌঁছালেন। নদী অস্থির হয়ে হাসপাতালের করিডোরে পায়চারি করছে। ঘণ্টাখানেক পর ডাক্তার বের হলেন। ক্লান্ত স্বরে ডাক্তার বলল, অপারেশন সফল হয়েছে, কিন্তু আঘাতটা গুরুতর। বিশেষ করে ডান পায়ে আর মাথায় বেশ আঘাত লেগেছে। আপাতত পেশেন্ট বিপদমুক্ত, কিন্তু তাকে দীর্ঘদিন পর্যবেক্ষণে রাখতে হবে। পায়ের আঘাত সারতে সময় লাগবে। ডাক্তার, ঠিক কতদিন লাগবে? সে কি আবার স্বাভাবিকভাবে হাঁটতে পারবে? আপাতত এই ব্যাপারে কিছু বলা কঠিন। তাকে অনেক দিন বিছানায় থাকতে হতে পারে। এটি একটি দীর্ঘ এবং কঠিন যাত্রা হতে চলেছে। রোগীকে মানসিকভাবে এখন প্রচুর সাপোর্ট দিতে হবে। নদী স্তম্ভিত হয়ে গেল। স্থপতি আইন যে কিনা নিজের পায়ে দাঁড়িয়ে উঁচু ইমারত তৈরির স্বপ্ন দেখত, সে আজ বিছানায় শয্যাশায়ী। তার স্বপ্নের রং যেন মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। পরের দিন থেকে শুরু হলো নদীর চরম সংগ্রাম। আইনকে কেবিনে স্থানান্তর করা হয়েছে, কিন্তু সে এখন সম্পূর্ণ স্বাভাবিক নয়। সে যখন কিছুটা জ্ঞান ফিরে পেল, তখন চোখ খুলে নদীকে দেখতে চাইল। নদী আয়নের বেডের কাছে একটি চেয়ার টেনে বসে বলল, এখন কেমন আছো আয়ান? কেমন লাগছে তোমার? মাথা আর শরীরে অনেক ব্যথা করছে, অসহ্য যন্ত্রণা। নদী, আমি সহ্য করতে পারছি না। আয়নের কষ্ট দেখে নদীর বুকের ভেতরটা দুমড়ে মুছে গেল। এত সুন্দর সুপুরুষের মতো একটা মানুষ অসহায়ের মতো ব্যথায় কাতরাচ্ছে। নদীর চোখ ভিজে গেল চোখের জলে। নদী আয়নকে বলল, আয়ান, সব ঠিক হয়ে যাবে, দেখো, শুধু একটু সময় লাগবে। কিন্তু আমার বিশ্বাস তুমি একদম আগের মতো সুস্থ, স্বাভাবিক জীবন ফিরে পাবে। তাই যেন হয়। আয়নের কিছু বলতে পারল না। যন্ত্রণায় সে কাবু হয়ে আছে। চোখগুলো তার হয়ে উঠেছে ঝাপসা। নদী এবার মন প্রাণ ঢেলে আয়নকে সুস্থ করতে উঠে পড়ে লাগলো। আয়নকে হাসপাতাল থেকে রিলিজ করে বাড়িতে নিয়ে আসা হয়েছে। নদী যত্ন করে আয়নের কপালে বেজা তোয়ালে বলিয়ে দিচ্ছে, সারা শরীর মুছে দিচ্ছে। আয়ন অসহায়ের মতো নদীর দিকে তাকিয়ে বলল, আমি তোমার জীবনটা নষ্ট করে দিলাম নদী। আমি জানি আমি আর কখনো পুরোপুরি সুস্থ হব না। আমার আর কোনো ভবিষ্যৎ নেই। আমি আর নিজের পায়ে দাঁড়াতে পারবো না। একজন স্থপতি যদি হাঁটতেই না পারে, তার কাজ কি? চুপ করো আয়ান, এমন কথা বলবে না। তুমি কি ভুলে গেছো আমি তোমার সিনিয়র? আর একজন সিনিয়র জানে তার টিম মেম্বার যখন অসুস্থ হয় তখন তাকে একা ছেড়ে যেতে নেই। তুমি আমার টিম, আর আমি তোমার পাশে থাকবো। আমার সেবা করতে গিয়ে তুমি নিজের জীবন, ক্যারিয়ার সব নষ্ট করছো নদী। তোমার জীবনটা আমি শেষ করে দিলাম। কিছুদিন আগেই ব্ল্যাকমেইলারের হাত থেকে মুক্তি পেলে, আর এখন তোমার সামনে এক পঙ্গু স্বামী। তুমি আমাকে ছেড়ে চলে যাও নদী, এখনো সময় আছে। আয়নের কথা নদীর কষ্ট হয়, কিন্তু সে তা আয়নকে বুঝতে দেয় না। তার এখন ধৈর্য চূর্তি হলে চলবে না। এটা নদীর ধৈর্যের পরীক্ষা। নদীর ভেতরে ম্যাসিওর স্ত্রী ও সিনিয়র অফিসার যে ঘটল, সে আয়নকে ধমক দিয়ে দৃঢ়তার সাথে বলল, একদম বাজে কথা বলা বন্ধ করো। তোমার পায়ে আঘাত লেগেছে, তোমার মনে জোরে নয়। তুমি ভুলে যাচ্ছ কেন? আমি একজন ভুক্তভোগীর জীবন দেখেছি। আমি তোমায় ছেড়ে যেতে পারতাম যখন অর্ণব আমার পিছু নিয়েছিল। আমি যাইনি। আর তুমি আজ বিপদে, আর আমি চলে যাব? আমি সেই মেয়ে নই আয়ান, আমি তোমার স্ত্রী। স্ত্রী হয়েছো বলে কি দয়া করছো আমাকে? স্বামী স্ত্রীর সম্পর্ক কোনো দয়ার সম্পর্ক নয় আয়ান। এই সম্পর্ক বোঝাপড়ার সম্পর্ক। আর একটা কথা কান খুলে শোনো,
তোমার স্থপতি হওয়ার স্বপ্ন আর আমার শান্ত জীবনের স্বপ্ন সবই আমরা একসাথেই দেখব। তোমার পা নয়, তোমার মাথা আর হাত দুটো এখনো ঠিক আছে। তুমি বিছানায় শুয়ে কাজ করবে। তুমি শুধু সুস্থ হও। তোমার সেবা করার দায়িত্ব এখন আমার। আয়নের চোখে বিস্ময় এবং শ্রদ্ধা ফুটে উঠল। নদীর এই অপ্রতিরোধ্য ভালোবাসা ও মানসিক জোর দেখে তার হতাশা কিছুটা কাটল। আয়ন কোমল স্বরে কৃতজ্ঞতার সাথে বলল, তুমি তুমি সত্যি অন্যরকম নদী। আমি তোমার যোগ্য নই। যোগ্যতার বিচার এখন নয়, এখন শুধু সুস্থ হওয়ার পালা। তুমি আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ আয়ান। এখন শুধু বিশ্রাম নাও, আমি সব সময় তোমার পাশে থাকবো। আয়নের দুর্ঘটনার পর 1 মাস পেরিয়ে গেছে। এখনও আয়নের সারাদিন বিছানায় পড়ে থেকে কাটে। নদীর জীবন এখন পুরোপুরি পরিবর্তিত। একদিকে অফিসের কাজ, অন্যদিকে আয়নের সেবা। যদিও নদী ওয়ার্ক ফ্রম হোম করার ব্যবস্থা করে নিয়েছে, তবু মাঝে মাঝে তাকে অফিসেও ঢু মারতে হয়। রাতের পর রাত জাগা, আয়নের যত্ন, ওষুধ, খাবার আর ক্রমাগত মানসিক চাপ সব কিছু নদী একা সামলাচ্ছে। রাত 11টা। নদী সত্যতার অফিসিয়াল কাজ শেষ করে একটি রিপোর্টে ইমেল করলো। অ্যান শুয়ে আছে, ঘুমন্ত নয়। তার ডান পা প্লাস্টার করা আর মুখের দিকে তাকালে এখনও হতাশার ছাপ স্পষ্ট। নদী ধীরে ধীরে আয়নের পাশে এসে বসে চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। আয়ন বলল, তুমি কখন ঘুমাবে নদী? তুমি তো গত 1 মাস ধরে ঠিকমতো ঘুমাওনি। তোমার চোখ দুটো দেখলেই বোঝা যায় তুমি কতটা ক্লান্ত। আমি ঠিক আছি, তুমি চিন্তা করো না। আমি তোমার চেয়ে 4 বছরের সিনিয়র, মনে আছে তো? আমার স্ট্যামিনা তোমার চেয়ে বেশি। তাছাড়া আমি ঘুমালে কে তোমার যত্ন নেবে? নার্স, তারা তো শুধু ডিউটি করে। আর আমি তো তোমাকে ভালোবাসি। আমার যত্ন আর তাদের যত্ন যে আকাশ পাতাল তফাৎ আছে আয়ান। এটাই তো আমার সবচেয়ে বড় কষ্ট নদী। তোমার এই ভালোবাসা যত্ন দেখে আমার নিজেকে অপরাধী মনে হচ্ছে। তোমার অফিস কাজ, তারপর আমার সেবা করা, সব কিছু, তোমার জীবন সব নষ্ট হয়ে যাচ্ছে। তোমার এই কষ্টটা আমার প্রাপ্য নয়। তুমি এসেছো আমার পাশে থাকার জন্য, আর আমি কিনা তোমাকে এভাবে কষ্ট দিচ্ছি। নদী আয়নের হাতে হাত রেখে কোমল স্বরে বলল, শোনো আয়ান, আমি তোমাকে একটা কথা বলি। যেদিন আমি তোমাকে বিয়ে করতে রাজি হয়েছিলাম সেদিন আমার কাছে 2টি বিষয় স্পষ্ট ছিল। 1, আমার অভিজ্ঞতা তোমার চেয়ে বেশি, তাই এই সম্পর্কে আমি অনেক সমস্যার সমাধান দিতে পারবো। 2, যদি কখনো আমি জীবনে বড় কোনো বাধা আসে, আমি পিছু হটবো না। এখন তুমি আমার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি, মনে নেই? তুমি শুধু আমার কথায় ভরসা রাখো। তুমি যখন আবার তোমার পায়ে দাঁড়াবে তখন আমরা আবার আমাদের স্বপ্ন পূরণ করব। আমার স্থপতির স্বপ্ন? আমি কি আবার ডিজাইন টেবিলের সামনে বসতে পারবো? আমার পা কি আবারও আমাকে সেই স্বাধীনতা দেবে? আমি দেখতে পাচ্ছি আমার সমস্ত স্বপ্ন ধোয়া হয়ে যাচ্ছে। তুমি কেন আমার উপর এত ভরসা রাখছো? কারণ আমি তোমার স্বপ্নগুলো আমার স্বপ্নের চেয়েও বেশি যত্ন করে দেখেছি আয়ান। আমি জানি তুমি কত বড় স্থপতি হতে চাও। মনে আছে বাসরাতে তুমি বলেছিলে তুমি মানুষের জন্য ভালোবাসার বাসস্থান তৈরি করতে চাও? সেই স্বপ্নটা কি তোমার পায়ের সামান্য আঘাতের জন্য আটকে থাকবে? কখনোই না। তাহলে আমি কি করব? আত্মবিশ্বাস রাখবে নিজের প্রতি। তুমি এখন তোমার কাজটা বিছানায় শুয়েই করতে পারো। তোমার ডান হাতটা তো ঠিক আছে, তাই না? আমি কাল অফিস থেকে তোমার ল্যাপটপ, ডিজাইনার, গ্রাফিক্স টেবিলটা আর তোমার পছন্দের সব বই নিয়ে আসবো। তুমি এখান থেকেই কাজ করবে। তোমার ডিজাইন, তোমার পরিকল্পনা সব কিছু চলতে থাকবে। তোমার পা সেরে উঠবে, কিন্তু তোমার কাজ থামবে না। নদীর কথাই আয়নের চোখ এবার জলে ভিজে গেল। নদী এই বাস্তববাদী কিন্তু গভীর আবেগপূর্ণ সমাধান তার ভেতরের হতাশা দূর করে দিল। আয়নের মনে হতে থাকলো সে তাকে পারতেই হবে, অন্তত নদীর মান রাখতে। নিজের স্বপ্ন পূরণের জন্য হলেও তাকে লড়তে হবে। আয়ন ভেজা গলায় বলল, তুমি তুমি আমার জন্য এত কিছু করছো। তোমার অফিস, তোমার নিজের চিন্তা, সব কিছু ভুলে তুমি শুধু আমার কথা ভাবছো। আমার মনে হচ্ছে আমি তোমায় যতটা ভালোবাসি তুমি তার চেয়েও 1000 গুণ বেশি আমায় ভালোবাসো। ভালোবাসার তুলনা হয় না আয়ান। আমি শুধু তোমার পাশে আছি, যেমন তুমি আমার ব্ল্যাকমেইলের দুঃস্বপ্ন শেষ করে আমার পাশে দাঁড়িয়েছিলে। এটা কোনো দেনা পাওনা নয়, এটা জীবন। আমাদের জীবনের এই কঠিন সময়ে আমাদের সম্পর্কটা আরও গভীর হচ্ছে। সিনিয়র হিসেবে আমি তোমাকে শুধু একটা কথাই বলতে পারি, এই সময়টা ধৈর্যের, আর আমি তোমার পাশে ধৈর্য নিয়ে অপেক্ষা করব।
আয়ন তার দুর্বল হাতটা দিয়ে নদীর হাত টেনে নিজের বুকের উপর রেখে বলল, তুমি শুধু আমার স্ত্রী নও নদী, তুমি আমার শিক্ষক, আমার রক্ষাকর্তা, আমার অনুপ্রেরণা। এই অসুস্থতা আমাকে শিখিয়ে দিল আমার জীবনে তোমার মূল্য কতখানি। আমাদের বয়সের পার্থক্য নিয়ে যে দ্বিধা ছিল তা আজ ভেঙে চুরমার হয়ে গেল। আয়ন নদী আয়নের কপালে আলতো করে চুমু খেয়ে বলল, ভালো লাগছে আয়ান, তুমি আবার সেই স্বপ্ন দেখতে শুরু করেছো। আর এটাই তো আমি চাই। এখন তুমি শুধু চোখ বন্ধ করো, তুমি ঘুমাও, আমিও তোমার পাশে একটু বিশ্রাম নিব। আমরা কাল সকালে আবার নতুন উদ্যমে কাজ শুরু করব। নদী আলতো করে আয়নের পাশে শুয়ে বালিশে মাথা রাখলো। সে চরম ক্লান্ত, পরিশ্রান্ত, কিন্তু তার মন শান্ত। সে জানে এই সংগ্রাম একদিন শেষ হবে আর তাদের সম্পর্ক আরও মজবুত হবে। এরই মাঝে 2 মাস কেটে গেছে। নদীর নিরলস সেবা, মানসিক সমর্থন এবং ডাক্তারের চিকিৎসার কারণে আয়ন এখন ধীরে ধীরে সুস্থতার পথে। তার পায়ের প্লাস্টার কাটা হয়েছে এবং সে এখন ফিজিওথেরাপি শুরু করেছে। তার চেহারায় সেই হতাশা আর নেই। এখন সেখানে সুস্থ হওয়ার সংকল্প এবং নদীর প্রতি কৃতজ্ঞতা। নদী প্রতিদিন আয়নকে ধরে ধরে ফিজিওথেরাপি সেন্টারে নিয়ে যায়। প্রথম দিকে আয়নের খুব কষ্ট হতো, কিন্তু নদীর উৎসাহ তাকে এগিয়ে যেতে সাহায্য করত। আজকে ফিজিওথেরাপিস্ট আয়নকে চেক আপ করছেন। আয়ান সাহেব, আর একটু চেষ্টা করুন, পাটা আর একটু তুলুন। খুব ভালো। নদীর মতো স্ত্রী পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। উনি যা করেছেন তা একজন চিকিৎসকের চেয়েও কম নয়। জানি স্যার, উনি শুধু স্ত্রী নন, উনি আমার অনুপ্রেরণা। নদীর এই ভরসায় আমাকে আবার হাঁটার সাহস দিচ্ছে। যতদিন পুরোপুরি ঠিক না হচ্ছেন, চেষ্টা করা কিন্তু থামানো যাবে না। ক্লান্তি আসবে, অবসাদ লাগবে, তাও থেমে থাকা যাবে না। ফিজিওথেরাপিস্ট স্যার ঠিক বলেছেন আয়ান, তুমি হাল ছেড়ো না। তুমি একজন স্থপতি, তোমার কাজ হলো শক্ত ভিত্তি তৈরি করা। আজ তোমার নিজের পায়ের ভিত্তিটা মজবুত করার সময়। যখন আমি বিছানায় পড়েছিলাম, ভেবেছিলাম সব শেষ, তুমি আমার হাতে ল্যাপটপটা দিয়েছিলে, মনে আছে? বলেছিলে তোমার কাজ থামবে না। তোমার সেই কথাগুলোই আমাকে বাঁচিয়ে রেখেছে। আমি বিছানায় শুয়ে শুয়ে অন্তত 3টা নতুন প্রজেক্টের স্কেচ করেছি। দেখো, আমি জানতাম তোমার সেই স্বপ্নগুলোই তোমাকে টেনে তুলবে। এখন চলো, আজ আর নয়, তোমার বিশ্রাম দরকার। বাড়ি, হাসপাতাল, ফিজিওথেরাপি সেন্টার আর কাজ, এরই মাঝে এখন আয়নের জীবন গেঁথে গেছে। আয়নের পুরোপুরি সুস্থ হতে আরও সময় লাগবে। সে ক্রাস নিয়ে হাঁটে। একদিন সন্ধ্যায় আয়ন আর নদী দুজনেই তাদের রুমের বারান্দায় বসে ভবিষ্যৎ পরিকল্পনা করছে। নদী বলল, ডাক্তার বলেছে আর মাস 3 নিয়মিত ফিজিওথেরাপি চললে তুমি আবার পুরোপুরি নিজের পায়ে দাঁড়াতে পারবে। আমি নিশ্চিত তুমি পারবেই। আমি বিশ্বাস করি, তবে এই অসুস্থতা আমাকে জীবনের অনেক কিছু শিখিয়ে দিল। নদী, আমি এখন আর শুধু সফল স্থপতি হতে চাই না, আমি একজন ভালো স্বামীও হতে চাই, যে তার স্ত্রীকে প্রতিটি পদক্ষেপে সমর্থন দেবে। তুমি আমার জন্য এত কিছু করলে, আমি কিভাবে তোমার ঋণ শোধ করব? ঋণ শোধ করতে হবে না আয়ান, শুধু একটাই অনুরোধ, তুমি সবসময় এমন হাসি খুশি থেকো। আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল শান্তি। তুমি আমার জীবনের সেই শান্তি এনে দিয়েছো। আর আমার জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন, তুমি প্রমাণ করেছো যে তুমি একজন খাঁটি মানুষ। তোমার জীবনে ভরসার জায়গা হতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। এখন চলো, আমাদের নতুন জীবন শুরু করি। তুমি বিছানায় শুয়ে যে 3টা প্রজেক্ট ডিজাইন করেছো, তার মধ্যে একটি প্রজেক্টের কাজ তুমি এবার নিজের নামেই শুরু করো। আমি তোমার মার্কেটিংয়ের, ফাইন্যান্সের দিকটা সামলে নেব। জুনিয়র অফিসারের এবার একটা নিজস্ব ফার্ম হওয়া উচিত। আয়ন অবাক হয়ে নদীর দিকে তাকায়। সে বিশ্বাস করতে পারছে না যে নদী আয়নকে নিজস্ব একটি ফার্ম তৈরি করতে বলছে। সে আগ্রহের সাথে আবার নদীকে জিজ্ঞেস করলো, তুমি বলছো আমাদের নিজেদের ফার্ম? কিন্তু এত দ্রুত? আমার তো এখনো পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে। আমি আছি তো। তোমার আইডিয়া, তোমার মেধা আর আমার অভিজ্ঞতা, এই দুটো মিলে একটা দারুণ টিম হবে। তুমি শুধু ড্রয়িং করবে, আমি ক্লায়েন্ট হ্যান্ডেলিং, লোন অ্যাপ্লিকেশন আর অফিসের যাবতীয় সিনিয়র ডিসিশনগুলো নেব। তুমি শুধু আমার স্ত্রী নও নদী, তুমি আমার বিজনেস পার্টনারও। এটা একটা
অসাধারণ আইডিয়া। আমি তোমার চেয়ে 4 বছরের ছোট, কিন্তু আমার জীবনটা তোমার বুদ্ধিমত্তার কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ নদী। তোমার এই বিশ্বাস আমাকে আরও দ্রুত সুস্থ করে তুলবে। নদী আয়নের কাঁধে মাথা রেখে বলল, বিশ্বাস তো করতেই হবে। তুমি এখন থেকেই ফার্মের জন্য একটা সুন্দর নাম ভাবো। আমাদের এই স্বপ্নের ফার্ম হবে ভালোবাসার স্থাপত্য। আর হ্যাঁ, আরেকটা জিনিস, আমার মনে হয় এবার আমাদের সত্যি সত্যিই বাচ্চার পরিকল্পনা করা উচিত। আমরা দুজনেই এখন কঠিন একটা পরীক্ষা পার করে এসেছি। আমাদের জীবনে এবার একটা নতুন আনন্দ আসা দরকার। তোমার কি মতামত এতে? আয়ন খুশি এবং আবেগে বিহ্বল হয়ে নদীর দিকে তাকাই। গভীর ভালোবাসা নিয়ে সে নদীর চোখের দিকে তাকিয়ে বলল, আমি সব কিছুর জন্য প্রস্তুত নদী। তোমার পাশে থাকতে পারলে আমি যে কোনো নতুন জীবনের জন্য তৈরি। চলো নতুন করে স্বপ্ন দেখা শুরু করি। আমাদের টিম নদী, আয়ান এবার আরও মজবুত, আরও বড় হবে। দীর্ঘ অসুস্থতা কাটিয়ে আয়ন কেবল শারীরিকভাবে নয়, মানসিকভাবেও সুস্থ হলো। দুজনেই মিশে গেল অনেক দিন পর। ভালোবাসার শতরূপ দেখতে শুরু করলো একে অপরের মাতাল করা স্পর্শে। এই ভালোবাসার ভাগ হয় না কখনো। অ্যান্ড এখন প্রায় সম্পূর্ণ সুস্থ। তাদের নতুন আর্কিটেক্ট ফার্ম এর কাজও শুরু হয়েছে। সেখানে আইন ডিজাইন করে আর নদী সিনিয়র পার্টনার হিসেবে বাইরের সব দায়িত্ব সামলায়। অসুস্থতার পর তাদের সম্পর্ক এখন আরও বেশি ঘনিষ্ঠ, যেখানে ভালোবাসা, শ্রদ্ধা আর নির্ভরতা মিশে আছে। তাদের বিয়ের প্রথম বার্ষিকী আসছে। নদী আইনের জন্য গোপনে এক বড় সারপ্রাইজের পরিকল্পনা করেছে। আইনের আর্কিটেক্ট ফার্মের নতুন অফিসের আজ প্রথম দিন ছিল। সন্ধ্যা 7টা। আইন সারাদিন কাজ করে ক্লান্ত। নদী তাকে জোর করে বাড়ি পাঠাতে চাইছে। সে আইনের কাঁধে হাত রেখে বলল, যাও, আর কাজ করতে হবে না জুনিয়র অফিসার। তোমার আজকে ডিউটি শেষ, কাল এসে বাকিটা করবে। সিনিয়র, তুমি এত কঠোর কেন? তুমিই তো বললে প্রথম প্রজেক্টটা ভালো করে শেষ করতে হবে। তাছাড়া তোমার পাশে থাকতে আমার ভালো লাগে। তুমি আমার কাজের সময়ও এমন সুন্দর করে হাসো, তাতে ক্লান্তি কোথায় যে উধাও হয়ে যায় খুঁজেই পাই না। অতিশয্য কম দেখাও। আমি জানি তুমি ক্লান্ত। আর তোমাকে একটা কথা বলি, তুমি যখন ডিজাইনে ডুবে থাকো তখন তোমার চোখ দুটো অন্যরকম উজ্জ্বল দেখায়। আমার তখন খুব ভালো লাগে। তবে হ্যাঁ, এখন যেতে হবে। আমি তোমাকে একটা বিশেষ ডিনার টেবিলে দেখতে চাই। নদীর কথাই আইন কৌতূহলী হয়ে উঠল। ভোরকুচকে সে নদীর দিকে তাকিয়ে বলল, বিশেষ ডিনার? কোথায়? আমাদের বাড়িতে নাকি বাইরে? আর আগামীকাল তো আমাদের অ্যানিভার্সারি। আজই কি সারপ্রাইজ দিচ্ছ? না না, আগামীকালের সারপ্রাইজ আগামীকালই পাবে। আজকেরটা সাধারণ ডিনার। কিন্তু হ্যাঁ, সেখানে একটা ছোট্ট আলোচনা সভা হবে। এখন যাও, বাসায় গিয়ে ফ্রেশ হও। আমি ওই ফাইলগুলো গুছিয়ে আসছি। আইন হেসে বাড়ি গেল। সে জানে নদী কিছু লুকাচ্ছে। পরের দিন তাদের বিয়ের প্রথম বার্ষিকী। আইন সারাদিন নদীর জন্য কেনা হীরের লকেটটি নিয়ে খুব নার্ভাস ছিল। সন্ধ্যায় সে যখন তৈরি হয়ে ডাইনিং হলে এলো, সে অবাক হয়ে গেল। ডাইনিং টেবিলটা ফুলে আর ক্যান্ডেলে সাজানো। মৃদু আলোয় বারান্দার পরিবেশটা একদম রোমান্টিক। নদী পড়ে আছে আইনের পছন্দের একটি নীল শাড়ি, যা সে 1 বছর আগে অফিস পার্টিতে পরেছিল। কিন্তু আসল সারপ্রাইজ টেবিলে নয়। আয়ন মুগ্ধ চোখে চারপাশটা দেখে নদীকে বলল, নদী, তুমি অসাধারণ সাজিয়েছ, কিন্তু আমি কি শুধু তোমার সৌন্দর্য দেখব নাকি এই সব আয়োজনের প্রশংসা করব? এই নীল শাড়িতে তোমাকে দেখে আবার প্রেমে পড়ে যাচ্ছি। থ্যাংক ইউ আয়ান, কিন্তু সারপ্রাইজটা টেবিলে নয়। মনে আছে আমি তোমার একটা স্বপ্ন জিজ্ঞেস করেছিলাম? নদী তখন বারান্দার এক কোণে নিয়ে গেল। সেখানে একটি বড় ফ্রেমের ছবি রাখা। ছবিটি তাদের নয়, সেটি আয়নের সেই প্রথম ডিজাইন, যেটা সে অসুস্থতার সময় বিছানায় শুয়ে এঁকেছিল। আয়ন বিস্মিত হয়ে তাকিয়ে রইল ছবিটার দিকে। আসলে নিজেদের ফার্মের জন্য আয়ন রাখা প্রথম স্কেচটা নদী বড় করে ফ্রেমে বাঁধিয়ে এনেছে। আয়ন বিস্মিত কণ্ঠে বলল, এটা এটা আমার প্রথম স্কেচ। তুমি এটাকে ফ্রেম করেছো, কিন্তু এটা তো কেবল একটা ডিজাইন। না আয়ান, এটা শুধু ডিজাইন নয়, এটা আমার কাছে তোমার অদম্য মানসিকতার প্রতীক। যখন তুমি বিছানায় শুয়েছিলে তখন তোমার পা থেমেছিল, কিন্তু স্বপ্ন থামেনি। এই ফ্রেম তোমাকে মনে করাবে তুমি কতটা শক্তিশালী। তোমার প্রতি আমার ভালোবাসা এই ছবির মতোই চিরস্থায়ী। অ্যান আবেগে বাকরুদ্ধ হয়ে গেল। সে আলতো করে ফ্রেমটা ছুঁয়ে দেখল। অ্যান ভেজা কণ্ঠে বলল,
তুমি তুমি সবসময় আমার মনের কথা কিভাবে বুঝতে পারো নদী? তুমি আমার থেকে সিনিয়র, অভিজ্ঞতা বেশি, কিন্তু এই ভালোবাসাটা তুমি এত নিখুঁতভাবে দিতে পারো। তুমি আমার সেরা সারপ্রাইজ। এই লকেট বা কোনো দামি উপহার তোমার ভালোবাসার সমকক্ষ হতে পারবে না। অ্যান পকেট থেকে লকেটটি বের করে নদীর গলায় পরিয়ে দেয়, তারপর বলল, এটা তোমার জন্য। তুমি আমার জীবনে যে আলো এনেছো, এই এই হীরা তার প্রতীক। আজ থেকে 1 বছর আগে এই রাতে আমি ছিলাম দ্বিধাগ্রস্ত। আজ আমি নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে করি। ধন্যবাদ নদী, আমার স্ত্রী হওয়ার জন্য। তোমাকেও ধন্যবাদ আয়ান। তুমি প্রমাণ করেছো ভালোবাসার কাছে বয়স কেবল একটা সংখ্যা মাত্র। তোমার এই আবেগ, এই রোম্যান্স, তোমার ভালোবাসা, এগুলো আমার জীবনের সেরা পাওয়া। চলো এবার ডিনার করি। আর হ্যাঁ, আজ রাতে আর কোনো কাজ নেই। আজ শুধু আমরা দুজন আর আমাদের 1 বছরের প্রেম। নদী আর আয়ন দুজন একসাথে খেতে বসলো। একে অন্যকে নিজের প্লেট থেকে মুখে তুলে খাইয়ে দিল। নদী বলল, শোনো, আমি তোমাকে আরও একটা কথা বলতে চাই। আমার কাছে ভালোবাসা মানে কেবল রোমান্টিকতা নয়। ভালোবাসা মানে কঠিন সময় পাশে থাকা, বিশ্বাস, ধৈর্য আর আত্মবিশ্বাস। যেমন তুমি অর্ণবের বিরুদ্ধে দাঁড়িয়েছিলে আর আমি তোমার অসুস্থতার সময় ছিলাম। আমাদের সম্পর্কটা এই কঠিন ভিত্তির উপর তৈরি। আমি জানি নদী, আর এই কারণেই আমার রোমান্টিকতা কেবল বিশেষ দিনে নয়, প্রতিদিন তোমার জন্য থাকবে। প্রতিদিন সকালে তোমার মিষ্টি ঠোঁটের চুমু খেয়ে ঘুম থেকে জেগে ওঠা, তোমার হাতে বানানো চা, আর সন্ধ্যায় বাড়ি ফিরে তোমার হাসি মুখ দেখা, এটাই আমার কাছে এখন সেরা রোমান্টিকতা। সিনিয়র আপুকে এত প্যাম্পার করলে কিন্তু আমি বড্ড অলস হয়ে যাব। হতে দাও, আমার বউ তো, আমি সামলে নেব। ছোট ছোট মিষ্টি কথা আর সুন্দর সব অনুভূতি। নদী আর আয়নের এই বিশেষ দিনটি তাদের জীবনের নতুন সংগ্রাম ও ভালোবাসাকে উদযাপন করলো, তাদের বন্ধনকে আরও গভীর ও রোমাঞ্চপূর্ণ করে তুলল। আয়ন ও নদীর আর্কিটেকচার ফার্ম দ্রুত সফলতার মুখ দেখছে। আয়নের ডিজাইন এবং নদীর প্রফেশনাল ম্যানেজমেন্টের কারণে তারা বড় একটি প্রজেক্ট হাতে পেতে চলেছে। নদী আজ তার ডেস্ক গুছিয়ে আয়নের জন্য অপেক্ষা করছে। সে একটু চিন্তিত। আয়ন তার নতুন প্রজেক্টের চুক্তিপত্র হাতে নিয়ে উৎফুল্ল হয়ে ঘরে প্রবেশ করলো। খুশিতে আত্মহারা হয়ে আয়ন নদীকে বলল, নদী, গুড নিউজ, আমরা সেই মাল্টিন্যাশনাল প্রজেক্টটা পেয়ে গেছি। আমাদের আর্কিটেক্ট ফার্মের প্রথম মাইল ফলক দেখেছ? আমাদের টিম নদী আয়ান কি করতে পারে? অসম্ভবকেও সম্ভব করে ফেলতে পারে। আমি জানতাম তুমি পারবে। তোমার ডিজাইনে সেই ক্ষমতা আছে। কংগ্রেচুলেশন জুনিয়র অফিসার। আজ রাতে একটা জমকালো ডিনার হবে। অবশ্যই হবে, কিন্তু তার আগে আমি তোমার সঙ্গে একটা খুব জরুরি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। তোমার কি মনে আছে আমি একটা প্রজেক্টের জন্য বিদেশে একটা প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম? নদীর সঙ্গে সঙ্গে গাম্ভীর্য ফিরে পেল। সে জানত এটাই সেই বড় বাধা। সে আস্তে করে বলল, হ্যাঁ মনে আছে। কি হয়েছে? তুমি কি কোনো খবর পেয়েছো? শুধু খবর নয় নদী, আমি জিতেছি। এটা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। তারা চায় আমি দুবাইয়ে তাদের প্রধান স্থাপত্য প্রকল্পে লিড আর্কিটেক্ট হিসেবে যোগ দেই। পুরো প্রজেক্টের সময়কাল 5 বছর। আয়নের কথা শুনে নদী কয়েক মুহূর্তের জন্য থেমে গেল। আয়নের চোখে স্বপ্ন, কিন্তু নদীর মুখে কোনো হাসি নেই। আয়ন নদীর দিকে তাকিয়ে বুঝতে পারল এটা নদীর জন্য মোটো সহজ খবর নয়। আয়ন নদীকে বলল, তুমি কি খুশি হওনি নদী? এটা আমার বহুদিনের স্বপ্ন। আমি তোমার জন্য খুব খুশি আয়ান, সত্যিই গর্বিত। কিন্তু তোমার মনে আছে আমি জীবন থেকে কেবল শান্তি চেয়েছিলাম। এখনো বেশি দিন হয়নি তোমার অসুস্থতা সামলালাম, আর এখন আমাদের নতুন ফার্মটা এই শহরে দাঁড় করাচ্ছি। এই সময়ে তুমি 5 বছরের জন্য বিদেশ চলে গেলে আমি কিভাবে কি করব বুঝতে পারছি না। প্লিজ নদী, বিদেশ মানেই দূরে থাকা নয়। আমি তোমাকে নিয়েই যেতে চাই। এই সুযোগটা আমার ক্যারিয়ারে এমন একটা দরজা খুলে দেবে যা আর কখনো খুলবে না। আমরা আমাদের ফার্মের কাজগুলো ভার্চুয়ালি মনিটর করতে পারবো বা এখান থেকে লোক দিয়ে সামলাতে পারবো। আর আমার ক্যারিয়ারের কি হবে আয়ান? আমি এখানে আমার অফিসের এত ভালো পজিশন ছেড়ে দেব? আমাদের এই ফার্মটার কি হবে? এখানে আমার নিজের একটা পরিচিতি আছে। তুমি ভুলে যাচ্ছ কেন? আমি তোমার জুনিয়র নই যে তোমার সব সিদ্ধান্ত মেনে নিব।
আমি কখনো ভাবিনি তুমি মেনে নেবে। আমি চাই আমরা দুজন মিলে সিদ্ধান্তটা নিই। তোমার জন্য তো সেখানেও কাজের সুযোগ থাকবে। তোমার মতো একজন দক্ষ ম্যানেজার বা সিনিয়র অফিসার ওখানেও প্রয়োজন হয়। নদী আয়নের কথাই বিরক্ত হয়ে গেল। দুবাইয়ে আমার পরিচয় হবে আয়ান স্থপতির স্ত্রী, নদী নয়। তুমি এটা বুঝছো না কেন? তুমি আমাকে তোমার ছায়ার নিচে থাকতে বলছো। আমরা কথা দিয়েছিলাম একে অপরের স্বপ্নকে সম্মান করব। আমার কাছে এই মুহূর্তে আমার নিজের পরিচয় আর এই শহরে আমাদের স্থির জীবনটাই আসল। সে বলল। নদীর কথাগুলো শুনে আইন দীর্ঘ সময় নীরবতায় কাটিয়ে দিল। সে আসলে ভাবছে এই মুহূর্তে পরিস্থিতি কিভাবে সামাল দেওয়া উচিত। আইন বুঝতে পারল সে আবেগে দিয়ে কথা বলছিল, কিন্তু নদীর চিন্তাটা যৌক্তিক। আর নিজেকে বুঝালো, তারপর নদীকে বলল, ঠিক আছে, আমি দুঃখিত। ওই ইভেন্টটা জিতে আমি এতটা উত্তেজিত হয়ে পড়েছিলাম যে তোমার দিকটা ভাবতে পারিনি। তুমি বলো আমরা কি করব? এই প্রজেক্টটা আমার জন্য কতটা জরুরি তা তুমি জানো। আমার মনে হয় আমরা যদি একটা বছরের জন্যেও সেখানে যাই তবে আমাদের ফিউচারের ভিত্তি আরও মজবুত হবে। আমি যাব না সেটা বলছি না, কিন্তু তুমি বুঝতে পারছো না আমার জন্য এই পরিবর্তনটা কতটা কঠিন। আমার ক্যারিয়ার নষ্ট হবে, আমাদের এই টিমটা ভেঙে যাবে। যদি তোমার যেতেই হয় তবে তোমার আমার একটা শর্ত মেনে নিতে হবে। বলো কি শর্ত? তোমার সব শর্ত আমি মেনে নিতে রাজি। প্রথমত, আমাদের ফার্মের এই প্রজেক্টটা আমি এখান থেকেই দেখব। আমি আমার সিনিয়র পজিশন ছাড়বো না। দ্বিতীয়ত, আমরা দুবাইয়ে আমাদের টিম নদী আয়ানকে নতুন করে শুরু করব। সেখানে তোমার কাজকে সম্মান দিয়ে আমিও নিজের জন্য একটা অবস্থান তৈরি করব। আমাকে ছায়ার নিচে রাখা চলবে না। নদী যে তার কাজে এবং সিদ্ধান্তে গ্রহণে কতটা পরিপক্ক তা আবারও প্রমাণ হলো। নদীর প্রতি আয়নের চোখে শ্রদ্ধা ফুলে উঠল। সে জানত নদীর এই দৃঢ়তা তার সিনিয়র পরিচয়ের আসল শক্তি। সে নদীকে জড়িয়ে ধরে বলল, তুমি আমার জীবনের শ্রেষ্ঠ উপহার নদী। আমি তোমার সব শর্তে রাজি। আমরা দুবাইয়ে নতুন করে নিজেদের পরিচয় তৈরি করব। আমরা সব বাধা একসঙ্গে পার করব। মনে রেখো, আমাদের সম্পর্কের ভিত ভালোবাসার, স্থান পরিবর্তনের নয়। চলো আমরা দুজনেই এক নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হই। আইন ও নদীর দুবাই যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। নদী তার অফিসে সিনিয়র পদ চায়নি, বরং 1 বছরের লম্বা স্যাবাটিক্যাল ছুটি নিয়েছে এবং সেখান থেকেই তাদের নতুন ফার্মের কাজগুলো ভার্চুয়ালি দেখভাল করবে। তারা এখন তাদের নতুন জীবনের জন্য জিনিসপত্র গুছাচ্ছে। নদী তার পুরনো ডায়েরি এবং অফিসের ফাইলগুলো একটি বক্সে ভরছিল। আইন এসে তার পাশে বসলো। নদীর দিকে তাকিয়ে সে বলল, তুমি কি এখনো দ্বিধায় আছো নদী? আমি জানি তোমার জন্য এই শহর, তোমার পরিচিতি ছেড়ে যাওয়াটা কতটা কষ্টের। তুমি চাইলে আমি এই অফারটা প্রত্যাখ্যান করতে পারি। তোমার শান্তিটাই আমার কাছে আসল। না আয়ান, আমার মধ্যে দ্বিধা নেই। আমি শুধু মনে মনে সেই দিনগুলোর কথা ভাবছিলাম, যখন আমি এই বিয়েতে রাজি ছিলাম না, যখন অর্ণব আমাকে ব্ল্যাকমেল করতো, যখন তুমি হাসপাতালে ছিলে। আমাদের জীবনের প্রতিটি কঠিন মোড়েই তুমি আমাকে পথ দেখিয়েছো। আমি শুধু তোমার পাশে থাকার চেষ্টা করেছি মাত্র। তোমার কি মনে আছে বাসরাতে তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে আমি কি তোমার বন্ধু হতে পারবো? আমি সেই বন্ধু হিসেবেই বলছি, আমি চাই না তোমার জীবনের সেরা সুযোগটা আমার জন্য হাতছাড়া হোক। কিন্তু এই 5 বছর আমাদের দুজনের ক্যারিয়ারের জন্য এটা বিশাল এক পরিবর্তন। তুমি বারবার বলেছিলে স্থিতিশীলতা, কিন্তু তোমার এই সিদ্ধান্ত, এই ত্যাগ, এটা প্রমাণ করে তুমি আমার চেয়ে মানুষ হিসেবে অনেক বড়। দেখো, তুমি আবার সেই জুনিয়র সিনিয়র নিয়ে কথা বাড়াচ্ছ। শোনো, আমাদের সম্পর্কটা এখন বয়স দিয়ে মাপা হয় না। আমাদের বন্ধনটা ভালোবাসা, বিশ্বাস আর ত্যাগের। তুমি আমার জন্য যে ত্যাগ করেছো, অর্ণবকে থামিয়ে দিয়ে আমি তার সামান্য অংশও করতে পারিনি। এখন আমি তোমার স্বপ্নের পাশে দাঁড়াবো। আমি শুধু তোমাকে পাশে চাই, কিন্তু তোমাকে থামিয়ে দিতে চাই না, যাতে তোমার নিজস্ব স্বকীয়তা নষ্ট হয়, তোমার পরিচয়, তোমার যোগ্যতা। দুবাইয়ে গিয়ে আমার পরিচয় কেবল আয়নের স্ত্রী হবে না, আমি সেখানেও আমার জায়গা তৈরি করব। তোমার আর্কিটেক্ট ফার্মকে আন্তর্জাতিক স্তরে পরিচিতি এনে দেব। তুমি ডিজাইনে মনোযোগ দিবে, আমি ম্যানেজমেন্টে। এটা আমাদের পরবর্তী প্রজেক্ট। আমি তোমায় ছাড়া এই জীবনে আর কোনো কিছুই কল্পনা করতে পারি না নদী।
তুমি শুধু আমার জীবন সঙ্গী নও, তুমি আমার জীবনের শ্রেষ্ঠ সিদ্ধান্ত। আমি প্রতিজ্ঞা করছি, দুবাইয়ে আমাদের জীবন আরও সুখী হবে। আমরা দ্রুত আমাদের পরিবারকে আরও বড় করব। আমাদের জীবনে নতুন আনন্দ নিয়ে আসব। আয়নের কথা শুনে নদী আলতো করে আয়নের কাঁধে মাথা রাখলো। তারপর বলল, আমি এই পরিবর্তনের জন্য প্রস্তুত আয়ান। তুমি আমাকে সাহস দিয়েছো। আমার শুধু একটা ভয়, এই নতুন জায়গায় গিয়েও যেন আমাদের মাঝে বোঝাপড়ার অভাব না হয়। আমার সিনিয়র পরিচয়টা যেন তোমার কাছে কখনো বোঝা না হয়। তুমি আমার সিনিয়র নদী, আর আমি তোমার সবচেয়ে বড় গুণমুগ্ধ জুনিয়র। তোমার জ্ঞান আর অভিজ্ঞতা আমার জীবনের সবচেয়ে বড় পুঁজি। আমাদের সম্পর্কের ভিত্তি এতই শক্ত যে কোনো দূরত্ব, কোনো নতুন জায়গা বা কোনো চ্যালেঞ্জই আমাদের মাঝে ফাটল ধরাতে পারবে না। আমরা জীবনের সব বাধা পেরিয়ে এসেছি। আলতো করে নদীর হাত ধরে বলল, চলো এবার আমরা আমাদের বিয়ের দিন তোলা ছবির সেই ফ্রেমটা গুছিয়ে ফেলি। সেটাকে আমরা আমাদের নতুন বাড়িতে প্রথম টাঙাবো, কারণ সেই রাত থেকে আমাদের নতুন জীবন শুরু হয়েছিল, যেখানে সব দ্বিধা কেটে গিয়েছিল। হ্যাঁ চলো, আর শোনো, তুমি তোমার সব স্বপ্ন পূরণ করো। আমি তোমার পাশে আছি। সিনিয়র আপু যখন বউ, এই সম্পর্কের অর্থ আমাদের এই ত্যাগ, এই বোঝাপড়া আর এই ভালোবাসা দিয়ে নতুন করে প্রতিফলিত হবে। আমরা ভালো থাকবো আয়ান। আমরা দুজন টিম, নদী আয়ান। আয়ন ও নদী তাদের পুরনো জিনিসপত্রের মাঝে নতুন জীবনের স্বপ্ন দেখতে শুরু করলো। সব চ্যালেঞ্জ পেরিয়ে তারা একে অপরের সমর্থনে এক নতুন ও সুখী ভবিষ্যতের দিকে পা বাড়ালো। আয়ন ও নদীর দুবাই যাত্রার প্রস্তুতির মাঝে দুই পরিবার একসাথে একটি পারিবারিক মিলন মেলার আয়োজন করেছে, যেন আয়ন আর নদীর সাথে যাওয়ার আগে সব আত্মীয় স্বজনদের দেখা হয়। এই অনুষ্ঠানে আয়নের এক ফুফাতো বোন সামিয়াও যোগ দেন, যে দীর্ঘকাল ধরে আয়নকে মনে মনে ভালোবাসে। নদী ও আয়ন হাসি মুখে পরিবারের সঙ্গে কথা বলছে। সামিয়া ঘরে প্রবেশ করলো এবং একদম আয়নের কাজ ঘেঁষে গায়ে গা লাগিয়ে দেওয়ালো, যা নদীর চোখে অস্বস্তি তৈরি করলো। নদীকে উপেক্ষা করে সামিয়া আয়নের হাত ধরে খুব ঘনিষ্ঠ হয়ে আহ্লাদি গলেই বলল, আয়ান, ফাইনালে দেখা হলো। তুমি তো বিয়ে করে উধাও হয়ে গেলে। আমাকে তো একটাবারও জানাওনি যে বিয়ে করছো। কেমন আছো বলো? বিয়েটা করার আগে যদি একটাবার জানাতে, তোমার জন্য আমার কত প্ল্যান ছিল, সব বেঁচতে গেল। আরে সামিয়া, কতদিন পর, তোর জন্য তো এই অপেক্ষাটা ছিল না। জানিস তো এখন তো সব ব্যস্ততা নদীকে নিয়ে। ভালো আছি, তুই কেমন আছিস? সামিয়া এক ঝলক নদীর দিকে তাকালো, হাসিটা তার চোখে পৌঁছালো না। নদীর দিকে সামান্য মনোযোগ দিয়ে সে বলল, ওহ হাই নদী আপু, তোমরা আমাদের ছেড়ে দুবাই চলে যাচ্ছ? শুনে খুব খারাপ লাগছে। আয়নের এই শহর থেকে নিয়ে যাচ্ছ, ওকে খুব মিস করব। তোমাকেও করব, তবে খুব কম। যাকগে, তুমি তো সিনিয়র, জীবনের কঠিন সিদ্ধান্তগুলো তোমরাই ভালো বোঝো। শুধু আয়ান আমাকে বুঝলো না। দেশের বাইরে ছিলাম আর এই সুযোগে টপ করে সিনিয়র তোমাকে বিয়ে করে ফেললো। নদী কানে স্নেহ শব্দটি কাটার মতো বাজলো। সে বুঝতে পারল সামিয়ার উদ্দেশ্য ভালো নয়, তাই সে সামিয়াকে শান্ত এবং আত্মবিশ্বাসী স্বরে বলল, ধন্যবাদ সামিয়া। জীবনের কঠিন সিদ্ধান্তগুলো দুজন মিলেই নেই। আর আর তোমার ভাইয়ের ক্যারিয়ারের জন্য এটা জরুরি। আর হ্যাঁ, এখানে সিনিয়র বা জুনিয়র নয়, আমরা স্বামী স্ত্রী। আমি তো জানি নদী আপু, তবে আমি বলছিলাম কি, আয়ন আর আমি সমবয়সী কিনা। আয়ন আগে অনেক কিছুই বুঝতো না, সেসব আমি তাকে বুঝিয়ে দিতাম। সে একটু লাজুক ছিল তো। আমার মনে আছে একবার স্কুলে একটা প্রজেক্টে আয়নকে মারাত্মক ভুলটাইনা করেছিল। আমি ওকে পুরো রাত ধরে বুঝিয়ে শিখিয়ে প্রজেক্ট কমপ্লিট করেছিলাম। সেই সময়গুলো আমি ওর কতটা পাশে ছিলাম। সামিয়া ইচ্ছে করেই এমনভাবে কথাগুলো বলল যাতে নদীর প্রতি তার ঈর্ষা প্রকাশ পায়। নদীর মনে সন্দেহ জাগলো, কিন্তু সে বিষয়টা সামলে নিয়ে দৃঢ়তার সাথে বলল, বাহ, খুব ভালো করেছো। একজন ভাইকে তার বোন সাহায্য করবে, এটাই তো স্বাভাবিক। আর এখন আমার স্বামী হিসেবে আয়নকে সাহায্য করার সুযোগটা এখন আমার। সে একজন ভালো লার্নার। নদী আর সামিয়ার উত্তপ্ত কথোপকথনে আইন পরিস্থিতি বুঝতে পেরে সামিয়াকে থামাতে চাইল। সে সামিয়াকে উদ্দেশ্য করে বলল, সামিয়া, তুই এখন থাম তো। এসব পুরনো কথা কেন তুলছিস? চল, মা তোকে ডাকছেন। তোর প্রিয় ডিশটা হয়েছে। ঠিক আছে, চলছি।
তবে আমাকে একেবারে আড়ালে তো প্রজেক্টগুলো দেখাতে হবে। তোর নতুন কাজের স্টাইল দেখতে খুব ইচ্ছে করে। নদী আপু কি আর্কিটেকচার নিয়ে খুব জ্ঞান আছে, নাকি উনি ম্যানেজমেন্ট দেখছে? সামিয়ার এই প্রশ্নটা ছিল সরাসরি আক্রমণ। নদী এবার আর চুপ থাকতে পারল না। নদী সামিয়ার কাছে এসে বলল, সামিয়া, আমার জ্ঞান নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আর আমার স্বামী যদি তার কাজ একান্তভাবে কাউকে দেখাতে চায় তবে সেটা আমাকেই দেখাবে। কিন্তু কেন তুমি বারবার আমার স্বামীকে নিয়ে এভাবে কথা বলছো? তুমি কি বলছো না আমরা স্বামী স্ত্রী? ও আপু, তুমি ভুল বুঝছো। আমি তো আয়নকে ছোটবেলা থেকে চিনি। ওর সব আবদার, ওর দুর্বলতা আমার জানা। আমি জাস্ট বলছিলাম আয়ন ভালো মন্দ দেখভাল করা তো কাজের হিসেবে আমারও দায়িত্ব। সামিয়ার এই কথা শুনে নদী আয়নের দিকে তাকালো। তার চোখে নীরব প্রশ্ন। আয়ন এবার শক্তভাবে সামিয়ার মুখোমুখি হলো। সে সামিয়াকে বলল, সামিয়া প্লিজ, এবার একটু বাড়াবাড়ি করছিস। নদী আমার স্ত্রী। আমার জীবনের কোনো দুর্বলতা বা আবদার এখন ওর কাছেই প্রকাশ পায়। তোর এ অতিরিক্ত মনোযোগ আমার ভালো লাগছে না। এটা আমাদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ। তুই এবার গিয়ে অন্যদের সঙ্গে কথা বল। সামিয়ার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বাধ্য হয়ে সরে গেল, কিন্তু যাওয়ার আগে নদীর দিকে এক তিক্ত দৃষ্টি ছুড়ে দিল। সামিয়া চলে যেতে নদী আয়নের কানে ফিসফিস করে বলল, তুমি কি দেখলে? কেন সে এমন ব্যবহার করছে? সে তোমার সঙ্গে এতটা ঘনিষ্ঠ হতে চাইছে কেন? তুমি কি কখনো ওকে এনকারেজ করেছো আয়ান? আমার মনে কেন জানি ভালো লাগছে না। বিশ্বাস করো নদী, আমি জানতাম না ও এমন করবে। ও একটু ইমোশনাল, কিন্তু ওর কোনো খারাপ উদ্দেশ্য নেই। ও শুধু আমাকে একটু বেশি ভালোবাসে। তুমি এত চিন্তা করো না, তুমি আমার স্ত্রী। নদী আর কোনো কথা বলল না। সামিয়ার চোখে থাকা ঈর্ষা এবং আয়নের প্রতি তার অতিরিক্ত মনোযোগ নদীর মনে প্রথমে সন্দেহের বীজ বুনে দিল। পারিবারিক অনুষ্ঠানের পর 2 দিন কেটে গেছে। নদী ও আয়ন দুবাইয়ের টিকিট চূড়ান্ত করার কাজে ব্যস্ত। সামিয়ার ব্যবহার নদী মনে অস্বস্তি তৈরি করেছে। যদিও আয়ন বারবার তাকে আশ্বস্ত করেছে, কিন্তু সামিয়া সহজে হাল ছাড়ার পাত্রী নয়। আয়ন ল্যাপটপে তার আর্কিটেকচারাল প্রজেক্টের একটি ফাইল দেখছিল। নদী গোসল সেরে রুমে প্রবেশ করলো। আয়ান, তুমি কি এখনো কাজ করছো? এবার ঘুমাবে চলো। তুমি যাও নদী, এটা খুব জরুরি ফাইল। দুবাই যাওয়ার আগে শেষ করতে হবে। আমি আসছি। নদী দেখলো আয়নের ফোনটা বিছানায় পড়ে আছে এবং স্ক্রিনটা জ্বলছে। অজান্তে নদী আয়নের ফোনটা হাতে নিল, আর তাতে সে চমকে উঠল। সামিয়ার নামটা জলজল করছে ফোনের স্ক্রিনে। একটা মেসেজ এসেছে মূলত। নদীর মনে সন্দেহটা হঠাৎ করে মাথা চাড়া দিয়ে উঠল। নদী মেসেজটি ওপেন করে দেখলো, তাতে সামিয়া লিখেছে, আয়ান, তোর ডিজাইনগুলো আমাকে মিল করিস নি কেন? সবসময় তো সব কিছু আমাকে আগে শেয়ার করতে। আমার সাথে পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্তই নিস না। একান্তে কত সময় কাটিয়েছি আমরা, সেসব ভুলে যাস না। তোকে তো বলেছিলাম তোর সব স্বপ্ন শুধু আমার সঙ্গে শেয়ার করিস, নদী আপুর কাছে সব বলিস না। সেটা তোর ব্যাক গাইডেড নয়, সে আমাদের ইমোশন বুঝবেন। মেসেজটা পড়ে নদী যেন মুহূর্তেই জমে গেল। আয়নের এই গোপন প্রজেক্টের কথা, আরও অনেক কথাই সামিয়া জানতো, অথচ আয়ন কখনো তাকে বলেনি যে সামিয়ার সাথে আয়ন এত কিছু শেয়ার করে। সামিয়া তাহলে এত গুরুত্বপূর্ণ? আর এই সামিয়া কি বললো? একান্তে কত সময় কাটিয়েছে, মানে কি বলতে চাইছে সামিয়া? আর সামিয়া কেন তার স্বামীকে তার কাছে কিছু গোপন রাখতে বলছে? নদী এই প্রথম মেজাজ হারিয়ে ফেলল। সে গম্ভীর স্বরে আয়নকে বলল, আয়ান, এটা কি? চমকে পেছন ফিরল। নদী ফোনটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আয়ন উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে নদী? কার ফোন? এটা সামিয়ার মেসেজ। তুমি আমাকে বলনি কেন যে তুমি ওকে তোমার প্রজেক্টের ফাইলগুলো শেয়ার করো? আর ও কেন বলছে তোমার সব ইমোশন শুধু ওর সঙ্গে শেয়ার করতে? কেন সে আমাকে তোমার থেকে দূরে থাকার কথা বলছে? তুমি ওর সঙ্গে কি গোপন যোগাযোগ রেখেছো যা আমার থেকে গোপন করতে হবে? আয়ন ফোনটা হাতে নিয়ে চেক না করেই বলল, আরে শোনো, ভুল বুঝছো। ওটা তেমন কিছু না। তেমন কিছু না? আমাদের বিয়ে নিয়ে ওর সমস্যা কেন? বারবার কেন সে তোমার কাছে ঘেঁষতে চায়? আমাদের বিয়ের আগে তোমাদের সম্পর্ক কত দূর অবধি ছিল আয়ান? আর এখন আমাদের দুবাই যাওয়ার আগে তুমি ওকে তোমার কিসের ডিজাইন দেখাচ্ছ?
আর ও আমাকে আজকে এমন অপমান করছে, তাও ওকে আমি কিছুই বলিনি। কেন আয়ান, আমি কি যথেষ্ট নই? নদী, শান্ত হও প্লিজ। আমি তোমাকে সব বলছি। যেদিন পারিবারিক অনুষ্ঠান ছিল সেদিন সন্ধ্যায় সামিয়া আমার কাছে আমাদের ফার্মের জন্য নতুন কি কি ডিজাইন করেছি সেগুলো দেখতে চেয়েছিল। বলেছিল সেও আমার স্কেচগুলো দেখে আইডিয়া নেবে। আমি ওকে বলেছিলাম তুমি অফিসে এসে দেখো। সামিয়া বলেছিল ওকে ড্রাইভ ফাইল করে দিতে। ও খুব পিড়াপিড়ি করছিল, তাই আমি কাল ওকে বলেছিলাম যে কিছু টেকনিক্যাল ড্রাফট পাঠাবো যাতে ও শান্ত হয়। আমাদের শৈশবের খুব ঘনিষ্ঠ সম্পর্ক, একসাথে বড় হয়েছি, একই সাবজেক্টে পড়েছি, তাই ও একটু বেশি অধিকার বোধ দেখায়। অধিকার বোধ? না আয়ান, এটা অধিকার বোধ নয়, এটা ঈর্ষা। সে তোমাকে ভালোবাসে, এটা কি তুমি কখনো বোঝোনি? আর তুমি ওকে সেই সুযোগটাই দিচ্ছ যেন ও আমাদের মধ্যে ঢুকতে পারে। তুমি কেন ওকে তোমার থেকে দূরে থাকতে বলছো না? তুমি ভুলে যাচ্ছ আমি তোমার স্ত্রী। তুমি নিজেই বলেছিলে সব সিদ্ধান্ত দুজন মিলে নেব। তুমি কেন ওকে আমার ম্যানেজমেন্ট বা আমার অনুভূতি নিয়ে বাজে কথা বলার সুযোগ দিচ্ছ? আর ও কেন বলছে যে তোমরা দুজন ঘনিষ্ঠ সময় কাটিয়েছো? এগুলো কি ধরনের, কি চলছে তোমাদের মধ্যে? ঘনিষ্ঠ সম্পর্ক? কি বলছো এসব? আমি ওকে শুধুই বন্ধু আর বোনের চোখে দেখি। এখানে ঘনিষ্ঠতা আসবে কোথা থেকে? তুমি সামিয়ার পাঠানো মেসেজটা পড়ো, তাহলেই বুঝবে। নদীর কথা শুনে আয়ন তার ফোনে কিছুক্ষণ আগে সামিয়া পাঠানো মেসেজটা পড়ল। আয়ন আশ্চর্য হয়ে গেল। মেসেজটা পড়ে সে সামিয়া এমন কিছু লিখতে পারে, আর তার প্রচণ্ড রাগ উঠে গেল। কিন্তু এখন রাগ দেখানোর সময় নয়, আগে নদীকে সামলাতে হবে। আয়ন বলল, নদী, আই অ্যাম সরি। আমি বুঝতে পারছি না তোমাকে কি বলবো, তবে আমি এটা বুঝতে পারছি যে তুমি কি ভাবছো। কিন্তু বিশ্বাস করো নদী, আমি ওকে কখনো সামিয়াকে আমার কোনো দুর্বলতার সুযোগ নিতে দেইনি। বন্ধু বা বোন হিসেবে ওর জন্য যতটুকু প্রয়োজন মনে হয়েছে করেছি। আমার সব ভালোবাসা, সব স্বপ্ন শুধু তোমাকে ঘিরেই। তোমার কথাগুলো আমার কাছে সবসময়ই সবার উপরে। যদি তাই হতো তবে ও এই সাহস পেত না। যখন তুমি হসপিটালে ছিলে তখন আমি একা সব সামলেছি। আমার অতীত নিয়ে তোমার কোনো দ্বিধা ছিল না। আর আজ তোমার কাজিনের জন্য তুমি আমার বিশ্বাসে ফাটল ধরাচ্ছ। তোমার কি মনে হচ্ছে না যে তুমি নিজেকে একজন দুর্বল মানুষ হিসেবে প্রমাণ করছো, যে কঠিন পরিস্থিতিতে পরিবারের একজনকে শক্ত কথা বলতে পারে না? আমাকে দুর্বল বলবে না নদী। আমি অর্ণবকে তোমার জীবন থেকে তাড়িয়েছি। আমার দুর্বলতার সুযোগ নিয়ে তুমি আমাকে এভাবে অপমান করতে পারো না। আমি সামিয়ার ষড়যন্ত্র বুঝতে পারছি। আমি কালই ওকে ফোন করে এই বিষয়ে ফাইনাল কথাবার্তা বলবো। শুধু ফোন করে ওকে শাসালেই হবে না। তুমি প্রমাণ করো তোমার কাছে তোমার স্ত্রী সবার আগে। তুমি প্রমাণ করো তোমার কোনো দুর্বলতা নেই। এটা ভুল বোঝাবুঝি। এই ভুল বোঝাবুঝিটা যেন সত্যি না হয়, তুমি নিজেই সেটা সবার সামনে স্পষ্ট করো। নদীর এই ক্রোধ ও অভিমান আয়নকে হতবাক করে দিল। সামিয়া সামান্য চাল আজ তাদের সম্পর্কের ভিত্তিকে নাড়িয়ে দিয়েছে। আয়ন বুঝতে পারল শুধু ফোন করে নয়, এবার তাকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। পরের দিন সকাল সকাল আয়ন সোজা চলে গেল সামিয়াদের বাড়িতে। সামিয়ার পরিবারের সবাই তখন বাড়িতে ছিল। আয়ন বাড়িতে ঢুকে সামিয়ার নাম ধরে চিৎকার করে ডাকতে লাগলো, সামিয়া, সামিয়া, কোথায় তুই? এখনই বেরিয়ে আয়। আয়নের চিৎকারে সামিয়া দৌড়ে বের হয়ে এলো। আয়নকে দেখে সে ভীষণ খুশি। তার চাল যে কাজ করেছে তা আয়নের আগমনী বলে দিচ্ছে। সামিয়া বাড়ির অন্য সদস্যদের সামনে আয়নকে জড়িয়ে ধরে বলল, আমি জানতাম তুই আসবি, চল আমরা রুমে বসে কথা বলি। সামিয়া আয়নের হাত ধরে টেনে তার রুমে নিয়ে যেতে নিলে আয়ন এক ঝটকায় হাত ছাড়িয়ে নেয়। তারপর বলে, তোকে সবসময় আমি ভালো বন্ধু হিসেবে দেখেছি, বোনের মতো আগলে রেখেছি। আর তুই আমার সাথে নদীর সম্পর্ক খারাপ করতে উঠে পড়ে লেগেছিস কেন? কি ক্ষতি করেছি আমি তোর? আয়ান, এখানে নয়, তুই আমার রুমে চল, আমরা ঠান্ডা মাথায় কথা বলি প্লিজ। না, আমি কোথাও যাব না। যা কথা হবে এখানে সবার সামনে হবে। বাকিরাও জানুক তুই কি করেছিস। কি করেছি আমি? কি ভুল করেছি? তোকে ভালোবেসেছি এটা ভুল বলতে চাস?
ভালোবাসা ভুল নয়, বরং ভুল মানুষকে ভালোবাসা ভুল। আমি সঠিক মানুষকে ভালোবেসেছি। সেই কলেজ জীবন থেকে তোকে ভালোবাসি। ভেবেছিলাম তুই নিশ্চিত তোর প্রতি আমার কনসার্ন দেখতে বুঝতে পারবি, কিন্তু তুই কি করলি বুঝলি না। কিছুদিনের জন্য দেশের বাইরে গিয়েছিলাম, ভেবেছিলাম তুই যখন আমার ভালোবাসা বুঝিসই না আমি দেশে ফিরে তোকে সব বলবো, কিন্তু তুই কি করলি? যে থেকে বয়সে 4 বছরের বড় বুড়ো এক বুড়িকে বিয়ে করলি। খবরদার সামিয়া, আমার স্ত্রীকে কোনো বাজে কথা বলবি না। আমি আমার স্ত্রীকে ভালোবেসে বিয়ে করেছি। যদি ওকে না পেতাম তবে সভ্য ছেলের মতো ফিরে আসতাম, তোর মতো অসভ্যতা করতাম না। যা করছি বেশ করেছি, তোকে পাওয়ার জন্যই করেছি। তোর মতো বেহায়া মেয়ের ছায়া আজকের পর থেকে আমি আমার চারপাশে কোথাও দেখতে চাই না। ভুলেও যদি আমার আর নদীর মধ্যে আসার চেষ্টা করিস তাহলে এর ফল কতটা খারাপ হবে ভাষায় প্রকাশ করা যাবে না, মনে রাখিস। আয়নার কথা বাড়ল না, সামিয়াদের বাড়ি থেকে বেরিয়ে গেল। পেছনে ফেলে এলো ছলো ছলো চোখে তাকিয়ে থাকা সামিয়াকে। নিজেদের মাঝে হওয়া ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়েছে আয়নার নদী। সময় মতো নির্দিষ্ট দিনে নির্দিষ্ট ফ্লাইটে তারা দেশের মাটি ছেড়ে পাড়ি জমিয়েছে ঝকঝকে তকতকে দুবাইয়ে। দুবাইয়ের ঝলমলে আকাশচুম্বী অট্টালিকার ভিড়ে এক ঝলমলে সন্ধ্যায় নদী ও আয়ন তাদের নতুন ফ্ল্যাটের বারান্দায় বসে আছে। তাদের চারপাশে এখন অন্যরকম ব্যস্ততা, অন্যরকম শান্তি, নতুন জীবন পুরোপুরি স্থিতিশীল। আয়ন তখন তার স্বপ্নের প্রজেক্টে লিড আর্কিটেক্ট হিসাবে কর্মরত, আর নদী তার সিনিয়র ম্যানেজমেন্টের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তাদের ফার্মের আন্তর্জাতিক ক্লায়েন্টদের দেখভাল করে। তাদের দুজনের হাতেই চায়ের মগ আর মুখে তৃপ্তির হাসি। আইন বারান্দা থেকে যতদূর চোখ যায় তাকিয়ে দেখলো, তারপর বলল, এই পুরো শহরটা দেখছো নদী? আমার মনে হয় যেন আমাদের এই নতুন জীবনটাও এই শহরটার মতোই উঁচু আর আকাশ ছোঁয়া। আমি কখনো ভাবিনি তোমার মতো একজন সঙ্গী পেলে জীবন এতটা সুন্দর হতে পারে। নদী আয়নের কাঁধে মাথা রেখে বলল, স্বপ্ন তো তুমিই দেখিয়েছো আয়ান। তুমি না থাকলে আমি হয়তো এখনো সেই পুরনো শহরে সেই পুরনো ভয়ের মধ্যে আটকে থাকতাম। এই স্থিতিশীলতার শান্তি সবকিছুই তোমার জন্য। তুমি আমাকে শিখিয়েছো সিনিয়র মানে শুধু বয়স নয়, সিনিয়র মানে অভিজ্ঞতা, ধৈর্য আর মানসিক জোর। তুমি আমার জীবনের সেই সব কঠিন মুহূর্তে পাশে ছিলে যখন আমি পঙ্গুত্বের ভয় পাচ্ছিলাম, আর আজ তুমি আমার স্বপ্নের ফার্মের আন্তর্জাতিক দিকটা দেখছো। আর তুমি আমাকে শিখিয়েছো জুনিয়র হলেও ভালোবাসার আত্মবিশ্বাসের জোরে সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করা যায়। তাই তো আজ এই বারান্দায় বসে আমরা একসঙ্গে ভবিষ্যতের কথা বলছি। আমাদের সম্পর্কটা একটা বাড়ি নদী, যার ভিত্তি তৈরি হয়েছে বিশ্বাস আর সহানুভূতির ইট দিয়ে। আমরা দুজন এই বাড়ির স্থপতি। নদী হঠাৎ আয়নের হাত ধরে তার চোখে এক অন্যরকম আনন্দ। নদী একটা ভালো সংবাদ দিতে চায় আয়নকে, কিন্তু কিভাবে বলবে বুঝতে পারছে না। তার লজ্জাও লাগছে, কিন্তু আয়নকে না বলে থাকতেও পারছে না। সবশেষে মনে সাহস সঞ্চয় করে সে আয়নকে বলল, শোনো, আমি তোমাকে আরও একটা কথা বলতে চাই। আমি এখানে এসে ডাক্তারের সঙ্গে কথা বলেছি, আর আমাদের সব রিপোর্ট ভালো এসেছে। আমার মনে হয় আমার জীবনে এবার আরও বড় একজন সদস্যকে স্বাগতম জানানোর সময় ঘনিয়ে এসেছে। আয়নের চোখ মুহূর্তের মধ্যেই উত্তেজনা এবং আনন্দে খেলে গেল। আয়নও উঠে দাঁড়িয়ে আবেগে নদীকে জড়িয়ে ধরে বলল, তুমি সত্যি বলছো নদী? আমরা বাবা মা হচ্ছি? ওহ নদী, এটা আমার জীবনের সেরা উপহার, সেরা খবর। হ্যাঁ আয়ান, আমাদের টিম নদী আয়ান এবার 3 জনের হতে চলেছে। আমাদের সন্তান যখন বড় হবে তাকে আমরা শোনাবো কিভাবে তার সিনিয়র মা আর জুনিয়র বাবা সব বাধা পেরিয়ে এক সুখী সংসার গড়ে তুলেছে। আয়ন আলতো করে নদীর কপালে চুমু খেলো, তার ঠোঁটে সেই দিনই দৃঢ়তা আর চোখে আজকের প্রেম। আয়ন বলল, আমি প্রস্তুত নদী, তোমার পাশে বসতে পারলে আমি যে কোনো নতুন জীবনের জন্য প্রস্তুত। আমাদের ভালোবাসা প্রমাণ করেছে সিনিয়র আপু যখন বউ হয় তখন সেই সম্পর্ক কেবল বয়সের ফ্রেমে নয়, অভিজ্ঞতার শক্তিতেই টিকে থাকে। আয়ন আর নদী দুজন একসঙ্গে দিগন্তের দিকে তাকিয়ে হাসলো। তাদের জীবনে আর
কোনো ভয় নেই, শুধু আছে এক নতুন জীবনের আগমনের আনন্দ আর ভালোবাসার অঙ্গীকার।